অশোক মজুমদার এমন একজন ব্যক্তিত্ব যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অশোক মজুমদারের নামটা কিন্তু চলে আসে এবং দীর্ঘদিন অশোক মজুমদার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছেন তার নিজস্ব ফটোগ্রাফার হিসেবে। প্রচুর অজস্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঝুলিতে রয়েছে। তো আমরা অশোকদার কাছে একটুখানি জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। আমি আজ একটা চিত্র সাংবাদিক, যে আমি কিন্তু মমতা এই যে একটা মুখ্যমন্ত্রী হলো, কিভাবে হলো, ও কাকে কি করলো, কাকে মিথ্যা কথা বললো, কোন পার্টিটাকে নিল, কাকে ছুঁড়ে ফেলে দিল, আমার কোনো কিছু জানার দরকার নেই। আমার একটি আমি জানতাম একটা মেয়ে আন্দোলন করছে, সে এগিয়ে যাচ্ছে, সে মার খাচ্ছে, সে অনশনে বসে সে খাচ্ছে, আমার কি জানা দরকার। আমি দেখছি 22 দিন অনশন ঠিক আছে, আমার কাছে তো ওইটা সব। মমতা বন্দ্যোপাধ্যায় এই ওই তোমরা যেভাবে দেখছো, আমি কিন্তু সেভাবে দেখছি না। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই মানে কাদা পাক ওই রকম জায়গা থেকে সে উঠে সে সত্যি বলুক মিথ্যে বলুক, রাজনীতি একে করুক, একে হাঁটি দিই ওকে নিই, সেটাও দেখছি না। আমি দেখছি একটা মেয়ে একটা ট্রাফিকের মধ্যে একটা জার্নি করছে, আমি ওই জার্নিটাকে ফলো করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 14র পর থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্নিটা সেটা কিরকম ভাবে পাল্টে গেল? আমি তোমাকে তুই বারবার 14 বলছি, 16 সাল গেল, তারপর যেন কেমন যেন একটু দেখছি। কিন্তু 21-এ যা হলো ভোট এবং তারপর বা পঞ্চায়েত শুধু আমার এগুলো ভালো লাগে। 21-এর পর থেকে আমি দেখতে পাচ্ছি পুরো পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে। উনি মানুষের সাথে ডিটাচ হয়ে যাচ্ছে, মানুষ দেখলে উনি রেগে যাচ্ছে। ইয়েস, আমি তোমাকে একটা আজকে কথা বলছি, এই তৃণমূল দলের আজকে যা অবস্থা, যা কিছু হয়েছে, তার পুরো দায়িত্ব আমি তোমাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আজকে আমরা বিশিষ্ট সাংবাদিক অশোক মজুমদারের সাথে কথা বলবো। তাকে আমাদের মধ্যে পেয়ে গেছি এবং অশোকদা অসম্ভব মুডি। দীর্ঘদিন অশোকদার সাথে পরিচয় সাংবাদিকতা করতে গিয়ে, বারবার বলা সত্ত্বেও কিছুতেই ইন্টারভিউয়ের জন্য তিনি রাজি নন। কিন্তু অশোকদা এমন একজন সমৃদ্ধ এবং এমন একজন মানে কি বলবো তথ্য ভাণ্ডার, যার সাথে কথা বলার লোভ সামলানো যায় না। আমার মনে হয় আপনারা দর্শকরা যারা দেখবেন তাদেরও খুব ভালো লাগবে। অশোকদা, আপনাকে অনেক ধন্যবাদ অবশেষে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, মানে প্রচুর অভিজ্ঞতা, এবং এই সীমিত সময়ের মধ্যে সবটা ধরে রাখা কোনো মতে সম্ভবও হবে না। হয়তো আরও একবার আরও দুবার করে ইন্টারভিউ নিতে হবে সবটা জানতে গেলে। তবুও একদম শুরুর দিক থেকে একটু আসতে চাইছি। মানে আপনি যখন আনন্দবাজারে ফটো জার্নালিস্ট, কিন্তু আসলে জার্নালিস্ট, কাগজে নাম বাইলাইন, যেটা রিপোর্টারদের কাছেও ভীষণ লুক্রেটিভ, যে আমার নাম বেরোবে কাগজে, আপনার নামেও খবর বেরিয়েছে, শুধু যে ফটো জার্নালিস্ট হিসেবে ছবির নিচে বেরিয়েছে তা নয়। তো এরকম কিছু টুকরো অভিজ্ঞতা বলুন না, যেগুলো আজকের দিনে যারা সাংবাদিকতা করতে এসছে তারাও শুনে সমৃদ্ধ হবে, বা যারা সাধারণ মানুষ তারাও সমৃদ্ধ হবে। দেখো, এখন যে সময় আমি এই কথাগুলো বলবো, তখন সাংবাদিকতাটা সম্পূর্ণ চেঞ্জ করে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে। তা আমার শুরুটা আজকালে ছিল, তা মানে চিত্র সাংবাদিকতা করবো বলে শুরুটা হয়নি। শুরুটা হয়েছিল যে আমার মাস গেলে একটা টাকা দরকার ছিল, আর হোস্টেলের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি বন্ধুরা লেখালেখি করতো, তখন গৌরকিশোর ঘোষের আজকাল পত্রিকা বেরিয়েছে, আমি 2-1টা করে ছবি তুলতাম। তা যাই হোক, সেটা করতে করতেই আমি দেখতে লাগলাম যে সেই সময়কার যে এই চিত্র সাংবাদিক বা ফটোগ্রাফারটা একটা বাই প্রফেশন হতে পারে। এবং তোমাকে এই ক্ষেত্রে একটা বলে রেখি যে ভারতীয় সাংবাদিকতায় এই যত কলকাতার বেশি করে বাঙালি ছেলে মেয়েদের তুমি এখন দেখছো, এটা কিন্তু একমাত্র গৌরকিশোর ঘোষ, তারা সেই কিন্তু এই ইয়াং ছেলে মেয়েদের ভেতরে একটা এই প্রফেশনটাকে এমনভাবে নিয়ে এসেছিল যে যে এটা করেও চাকরি করা যায়, রোজগার করা যায়, এটা করে বাঁচা যায়। আর তুমি
নিজেও একজন সাংবাদিক, তুমি বুঝতেই পারছো যে এটা এমন এক ধরনের কাজ যে কাজটা তোমাকে কখনো শুধু খ্যাতি না, খ্যাতি যশ এসব ছাড়াও কিন্তু তোমাকে সারাক্ষণ নিত্য একটা নতুন একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে তোমাকে আসবে। তো যাই হোক, এরকম শুরু করতে করতেই আনন্দবাজার পত্রিকায় আমার ডাক আসে, সেটা হচ্ছে 1997। এবং সেখানে আমি খুব একটু নিজেকে একটু গর্ব করে বলে থাকি যে আমি আনন্দবাজারে সবসময় সব বন্ধুদের বলতাম যে আমি কিন্তু অতিথি শিল্পী। অতিথি শিল্পী মানে আমি কিন্তু আনন্দবাজারে কোনো পরীক্ষা দিয়ে ঢুকিনি, মানে আমাকে ডেকে আনা হয়েছে। এবং তার জন্য তখন প্রথমে গৌরকিশোর ঘোষ এডিটার, তারপরে মদন মিত্র এডিটার, তারপরে যখন অশোক দাশগুপ্ত এডিটার হলো, আমি তখন আজকাল ছাড়ি। সেটা খুব একটা অবাক করা ব্যাপার আর কি। সেই সময়কার যারা সাংবাদিক, যারা ফটোগ্রাফার, তারা কেন আমি আজকাল যাচ্ছি, আজকাল কেন ছাড়বো। আর সত্যি কথা, আমার আমার ক্ষেত্রে কিন্তু আজকাল ছেড়ে দেবো আবার আনন্দবাজারে গিয়ে আর একটা, এরকম ব্যাপারটা ছিল না। যাই হোক, তারপর আনন্দবাজারে আমাকে 1997-এ এরকম বলে। তারপর আমি আনন্দবাজারে খুব সামান্য পয়সায় ছবি দিলে পয়সা, আর মাস গেলে একটা সামান্য টাকা, ক্যামেরা, লেন্স, ফিল্ম সব আমার, এইভাবে কাজ শুরু করি। তখন কি সুমন চট্টোপাধ্যায় ছিলেন? সুমনদাকে তো আমি, দেখো, সুমনদাকে আমি আমার কলেজ লাইফে পেয়েছি। আর সুমনদার যে এখন স্ত্রী কস্তুরী চট্টোপাধ্যায়, যাকে আমি রিঙ্কু বলি, রিঙ্কু তখন স্কটিশ চার্চ কলেজে পড়তো। তা রিঙ্কুর সাথে তো আমাদের, বুঝতেই পারছো, আর রিঙ্কুকে খুব সুন্দর দেখতে ছিল, যা আমরা ওকে কলেজে জয় ভাদুরী বলতাম আর কি। তা সুমনদাকে আমি আজকালেই পেয়েছি, আজকালেই। আর কলেজ লাইফে পেতাম, কেন সুমন চট্টোপাধ্যায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায়, যাদের তুমি এই যে আইএএস অফিসার, এরা অসম্ভব ভালো বলতে পারত। এদের ডিবেট করাতে এদেরকে কলেজ মানে হাউসফুল হয়ে যেত। সুমনদা অসম্ভব ভালো কথা বলতে পারে, আলাপন তো তুমি জানতেই পারো আর কি। তা তখন থেকেই সুমনদার সাথে একটু জানাশোনা। আর আজকালের ডেস্কে তখন সুমনদা হচ্ছে মানে চিফ সাব এডিটর, তখন তো প্রতিনিয়ত দেখাই হতো, কথা হতো। আচ্ছা, আনন্দবাজারে যাওয়ার পরে কি সুমনদা একই রকম না, ছিলেন? আনন্দবাজারে যাওয়ার পর আমি যখন গেলাম আনন্দবাজারে, তখন কিন্তু সুমনদা আনন্দবাজারে ছিল না। তখন সুমনদা দিল্লির আচ্ছা। ব্যুরো, চিফ অফ ব্যুরো। হুম হুম। কিন্তু আমার সাথে সুমনদার খুবই জানাশোনা ছিল। তা তখন তারপর সুমনদা দিল্লি থেকে কলকাতায় চলে আসে। প্রথমে বিজয় চক্রবর্তী, আমি যখন গেছিলাম, নিউজ এডিটার, তারপরে গৌরী চট্টোপাধ্যায়, তারপরে আমাদের সুদেব রায়চৌধুরী চিফ রিপোর্টার। তখন সুমনদা কিন্তু আনন্দবাজারে এসেছিল, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সেটা কিন্তু সানন্দা পত্রিকার জন্য। সানন্দা পত্রিকা তখন বেরোবে, সেই জন্য সুমনদাকে নিয়ে আজকাল আসা থেকে হয়েছে। নিয়ে আসা হয়েছিল। আচ্ছা। তা সুমনদা দেখছে যে কবে সানন্দা বেরোবে কি না বেরোবে, সেই দিকে আমি সুমনদার মুখে যতটুকু শুনেছি, সুমনদা নাকি একদিন ওপরে রেখে গিয়ে বলছি, কী ব্যাপার, আমার কেন বসিয়ে রাখা হয়েছে, আমার কোনো কাজ নেই, কোম্পানি, তাহলে আমি সাংবাদিকতা করবো। তখন যে বয়োজ্যেষ্ঠ যেসব সাংবাদিক, বিধান সিংহ, সুকরঞ্জন দাশগুপ্ত, সুকরঞ্জন সেনগুপ্ত, সুদেব রায়চৌধুরী, এরা যারা ছিল তখন, দিল্লিতে একটা ভালো ছেলে বা বলিয়ে করিয়ে একটা ছেলের হয়তো দরকার ছিল, সুমনদাকে ওরা দিল্লিতে পাঠিয়ে দেয়। এবং সুমনদা দেখবে কথায় কথায় বলে যে আমি একটা বাক্স নিয়ে, আমি তখন সুমনদার বিয়ে হয়ে গেছে রিঙ্কুর সাথে, রিঙ্কুকে নিয়ে দিল্লি পড়ে গেল। তখন আচ্ছা। দিল্লির ব্যুরো চিফ, তারপরে সুমনদা কলকাতায় ফিরে। আচ্ছা, আনন্দবাজারে এই যে যখন মানে ফটো জার্নালিজম পড়ার সময় থেকেই তো বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে বোধহয় পরিচয় হলো। হ্যাঁ নিশ্চয়ই, কেন আমি দেখো, আমি তোমাকে সত্য কথা বলছি, সে আমি না ওই ক্যামেরা ধরে আমি একটু ওই মেঘ আকাশ, মানে সাধারণত ফটোগ্রাফারদের যেটা হয়, একটা শিল্পীর মতো মন থাকে, তারা ভীষণ ছবি খোঁজে। আমি কখনো এরকম আমার হয়নি। আমি কিন্তু একেবারে নিউজ ফটোগ্রাফি, চিত্র সাংবাদিকতাই আমার প্রফেশনাল শুরু করেছিলাম। এবং সেটা আজকাল একটু শুরু করেছিলাম, কিন্তু আনন্দবাজারে সেটা আমি একদম পুরোপুরি শুরু করি। কিন্তু সেটা কিন্তু এত সহজ ছিল না, কেন তখন আনন্দবাজারে তুমি জানো যে স্বনামধন্য ফটোগ্রাফার তারাপদ ব্যানার্জি, অলোক মিত্র, বিশ্বরঞ্জন রক্ষিত, তোমার তপন দাস, দেবীপ্রতাপ সিংহ, স্টল ওভার, মানে এদের এদের ছবি তোলা, মানে লোক, এরা রাস্তায় বেরোলেই লোকজন দেখতো কি তুলছে কি না তুলছে। যেমন তাদের রব, তেমন তাদের ক্যামেরার লেন্স। আনন্দবাজারের পয়সা, অত পয়সা, অত লেন্স, আমরা তো মাথার মধ্যে একটা দুটো লেন্স দিয়ে কাজ করছি। এদের সাথে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া,
তা এটা একটা খুব ছোট ঘটনা আজকে খুব মনে পড়ে, যে আমাদের আজকালের যে এডিটর, তখন আমি যখন আনন্দবাজারে জয়েন করবো উনি আমাকে বলেছিলেন যে তুমি জানো যে আনন্দবাজারে কারা কাজ করে? আমি বললাম, হ্যাঁ অশোকদা জানি তো। তা তুমি ওদের সাথে পেরে উঠবে তো? তাহলে অশোকদা আপনারা যদি বলেন বা আপনাদের কথায় যে টেবিল টেনিস কিংবা ব্যাডমিন্টন, এগুলো যদি তোমার অপোনেন্ট যদি কোনো ভালো প্লেয়ার থাকে তাহলে তুমি কিন্তু খেলাটা শিখতে পারবে। যদি অপোনেন্ট প্লেয়ার যদি খারাপ থাকে তুমি কখনোই সেই খেলা শিখতে পারবে না। এটা কিন্তু একটা খুব সাইন্টিফিক ব্যাপার। আচ্ছা, ওই সময় ওই 97-এ তখন তো জ্যোতি বসু, বিরোধী দলেরও সব বাঘা বাঘা সব পলিটিশিয়ান, তো এদের কার কার ছবি সেরম উল্লেখযোগ্যভাবে তোলার অভিজ্ঞতা রয়েছে? দেখো, মেজর অ্যাসাইনমেন্টগুলো সাধারণত আনন্দবাজার পত্রিকায় এরাই পেত, সিনিয়র সিনিয়র হিসেবে। ফটোগ্রাফাররাই পেত। এটা তুমি বুঝতেই পারছো একজন হ্যাঁ। সাংবাদিক হিসেবে। তা আমি একটু লেগে পড়ে থাকতাম। আমি এইভাবে লেগে পড়ে থাকতাম, তোমাকে বলছি যে আনন্দবাজার পত্রিকায় 11টায় মর্নিং ডিউটি শুরু হতো। তখন এত টিভি মিডিয়া, টিভি এত কিছু হয়নি, ওই দূরদর্শন ছিল। আর নাইট ডিউটি 9:30টায় শুরু হতো, শেষ হয়ে যেত। তা আমি দেখলাম ওই 11টার আগে আর 9:30-র পরে, তা 11টার আগে আর 9:30-র পরে অনেক কিছু কলকাতায় ঘটনা ঘটে। আমি চুপ করে বসে থাকতাম। এমন তুমি জানো না, মানে একথাও শুনতে হয় যে একটা ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আমাদের এখানে এত লেন্স, এত ক্যামেরা, এত গেজ, ও এখানে বসে থাকবে কেন? তা আমি রিপোর্টিংয়ে গিয়ে চুপ করে বসে থাকতাম। যেই 9:30-র পরে, কেন তখন তো সিনিয়র অত ফটোগ্রাফার নেই, একটা ধরো 10টার সময়, 10:30টার সময়, 11টার সময় আগুন লেগেছে, সবাই আমাকে জানতো, সবাইকে বলতাম আমি আছি, বসে আছি। তা আমি 11:30, 12টা অবধি বসে থাকতাম। আমার জীবনে অনেক ইনসিডেন্ট, অনেক বড় বড় ইনসিডেন্ট আমি কিন্তু এইভাবে পেয়ে গেছিলাম। তেমনি ওই 11টায় মর্নিং ডিউটি শুরু হতো, আমি ওখানে 8:30টার সময় চলে যেতাম। এমনকি তুমি জানো না যে আমি কি করলাম, আমি সল্টলেকের একটা গ্যারেজ ভাড়া করে থাকতাম, আমি না ওই কলেজ স্ট্রিটের ওই বসন্ত কেবিনে চলে গেলাম। কেন? ওখান থেকে হেঁটে আনন্দবাজার যাওয়া যায়। তা এটা আজকে খুব সহজভাবে দেখছি, কিন্তু এইভাবেই মানে লড়াইটা কিন্তু এরকম ছিল আর কি, যে মানে এ করা। আর তোমার যে প্রশ্ন আর কি, যে জ্যোতিবাবু বা এটা বুদ্ধবাবু, দেখো আজকাল, আজকালে অল্প অল্প তুললেও, আজকালও আমার সিনিয়র অনেক ফটোগ্রাফার ছিল, আনন্দবাজারে এসে তো যখন ফাঁক পেতাম তুলতাম। জ্যোতিবাবু তো তুমি তার, তো তুমি জানো যে সে কিরম, তার হাঁটা চলা কথাবার্তা। আমি কিন্তু জ্যোতিবাবুর উপর খুব ছবি তুলতাম, খুব, কেন আমার খুব ভালো লাগতো, বেস্ট এটা। আর তারপরে জ্যোতিবাবু চলে গেল, বুদ্ধদেব ভট্টাচার্য এলো, জ্যোতিবাবু কিন্তু আমাকে প্রতিষ্ঠা মানে দেখতে দেখতে চেনাশোনা হয়ে যায়। চন্দনের সাথে আমার আলাপ ছিল, জ্যোতিবাবু, চন্দনের বউ ডলি বোস খুব ভালো নাটক করতো। তা পায়েল, কোয়েল, দোয়েল, তখন জ্যোতিবাবুর নাতনি, আমি একমাত্র দেখলাম যে জ্যোতিবাবু হাসতো বা কিছু করতে পারতো না একমাত্র যখন জ্যোতিবাবু বিদেশ যেত, যখন এই পায়েল, কোয়েল, দোয়েল জ্যোতিবাবুকে এসে ধরো পিঠে ঘুষে মারছি, তুমি কবে ফিরবে, কবে তুমি যাবে, তখন জ্যোতিবাবু না হেসে বলে, কি হচ্ছে, কি করছে, আর হাসতো ওদের গায়ে। তা যাই হোক, সেই সবগুলো কভার করতাম। আর চন্দনের সাথে এমনি ব্যক্তিগতভাবে একটু আলাপ করেই নিয়েছিলাম, কেন আমি তোমাকে বলছি যে নিউজ ফটোগ্রাফার হলে তুমি এটা ভালো করে জানো যে প্রত্যেকের সাথে একটা যোগাযোগ, একটা তার ফোন নম্বর নেওয়া বা তার সাথে যোগাযোগ, তার সাথে আলাপ করে রাখাটা ভালো, কারণ কখন কোনটা কাজে লাগবে কেউ জানে না। জ্যোতিবাবু আমাকে কিন্তু প্রতিষ্ঠান ওই আনন্দবাজার চলে এসেছে, আনন্দবাজার। আর বুদ্ধবাবু আমাকে নামেই চিনতেন। তা বুদ্ধদেববাবু নামেই চিনতে এই কারণে যে বুদ্ধবাবু দেখো, আহ, ওনার স্ত্রীকে, মীরাবা, তাকে তো আমি খুব কম সময় পেয়েছি, কিন্তু সুচেতনা, তখন আমি খুব ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, সুচেতনার ওই ওয়াইল্ড সব ওইসব ওপরে ওর খুব ন্যাক আর কি। তা আমি সুচেতনার সাথে খুব ভাব করে রেখেছিলাম। আমি কোনোদিন বুদ্ধবাবু থাকাকালীন ঘরে যেতে পারিনি, কিন্তু আমি সুচেতনাকে যোগাযোগ করলে ও অন্তত আমাকে দুই একটা খবর দিত, এই। আচ্ছা, প্রথম কোন ছবিটা মানে খুব নাড়াচাড়া পড়ে গেল, অশোক মজুমদারের ফটো হিসেবে চিহ্নিত হলো, মনে আছে? দেখো এরকম এখন এইভাবে তুমি ঝট করে বললে আমার মনে পড়বে না, কিন্তু আহ, একটা কথা বলতে পারি, তুমি আমাকে একটু আগে একটু সম্বোধন করলে যে তোমার বাইলাইনে অনেক স্টোরি বেরোতো, তাই তো? হুম। তা বাইলাইনের স্টোরিটা কিছু না, আমার জানো কোনো একটা ছবি যদি আমি ধরতাম, আমি তার পেছনে লেগে থাকতাম, কিন্তু রিপোর্টারদের লেগে থাকা সম্ভব না, কেন? তখন তো এত মোবাইল ছিল না। রিপোর্টারদের একটা কভার করে তাকে ঠিক মতো গিয়ে টেলিপ্রিন্টারে গিয়ে তাকে সেই খবরটা ফ্যাক্স করতে হতো, কিংবা
ফোনে ধরাতে হতো কিংবা লিখে সেটাকে ফ্যাক্স করতে হতো, তা তাকে চলে যেত। আর আমি তো ছবি ধরো ট্রেন বা সেরকম করে পাঠিয়ে দিতাম, অন্যান্য যারা ফটোগ্রাফার আছে তাদের দিতাম। তা আমার জীবনে সবচেয়ে যেটা হয় সেটা একটা ঘটনাই শুধু তোমাকে বলছি। এই যে আমাদের মুম্বাইয়ের এই মেল এই এই কোন স্টেশনটা যে আগুনে পুড়ে প্রচুর লোক মারা গেছিল, এই টাটানগরে পরে, এখন এই স্টেশনটার নামটা ভুলে যাচ্ছে। তা আমি সকালে এসে বসন্ত কেবিনে এসে, তখন তুমি জানো যে টেলিপ্রিন্টার না টিক 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 করে খবর আসতো। তা আমি ওই 8:30-9:15 গিয়ে ওই টেলিপ্রিন্টারগুলোতে 1 লাইন 2 লাইন পিটিআই ইউএনআই এরকম করে করে খবরগুলোকে আমি পড়তাম। ও চক্রধরপুর, তাতে একটা লাইন দেখলাম, তাতে লেখা রয়েছে যে চক্রধরপুর স্টেশনে মানে মাঝরাতে আগুন লেগে বহু লোক চার্জ হয়ে মারা গেছে। তো ওটা দেখে আমি একদম ওই অবস্থায় ওখান থেকে ল্যান্ডফোন থেকে আমি তখনকার দিনে চিফ ফটো এডিটার সেটা বিশ্বরঞ্জন রক্ষিতকে ফোন করি। তা বিশুদা বলে ওটা তো অনেক দূর, ওটা টাটার পরে, তাহলে আমরা যাচ্ছি 11টার মধ্যে যাচ্ছি, তুমি থাকো, তোমাকে টাকা পয়সা তুলতে হবে তো। আমি কিন্তু সুতবা জানতাম যে আমি যদি ওয়েট করি, প্রথম হচ্ছে ওয়েট করলে সিনিয়র ফটোগ্রাফার ঢুকে যাবে, তা আমি আর এই অ্যাসাইনমেন্টটা পাবো না, এখন 9টা বাজে, 1 নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে চক্রধরপুর যাবার একটি ট্রেন আছে, সেই ট্রেনটা হচ্ছে 12টা কততে গীতাঞ্জলি, মুম্বাই যায় গীতাঞ্জলি, ওটা কিন্তু চক্রধরপুর থামে না, ওটা লাস্ট টাটাতে থামে। তাহলে আমি হয় টাটাতে নেমে যাব বা চেষ্টা করবো চক্রধরপুর কিছু করা যায় কিনা। তা আমি বিশুদা বললাম, বিশুদা না এরকম ব্যাপার, বলে না না তুমি এত তাড়াহুড়ো করো না। আমি বললাম যে না আমি এখনই চলে যাই, এখনই একটা ট্রেন আছে, চলে যেতে পারবো। তা বিশুদার কথা বাড়ায় না। আমার কাছে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সেই সময় আমি ট্রেজারার ছিলাম, তা আমার কাছে কিছু টাকা পয়সা সবসময় থাকতো। আমি দেখলাম 3,800 টাকা মতো আমার কাছে আছে। আমি দয়া থেকে ওটা বার করে পকেটে নিয়ে, বিশ্বাস করো যখন আমি, আমার টিকিট কাটা হয়নি, যখন আমি স্টেশনে ঢুকছি তখন দেখছি পুরো মুম্বাইয়ের গীতাঞ্জলিটা পুরো ছেড়ে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে, সেই সময়কার বয়স তুমি বুঝতে পারছো, ব্যাগ ট্যাগ নিয়ে আমি গার্ডের কম্পার্টমেন্টে ধুরুম করে উঠে পড়েছি। সে নন বেঙ্গলি গার্ড, সে তো চিৎকার করছে, কিন্তু আমাকে তো নামিয়ে দিতে পারবে না। আর আমি পকেট থেকে ওই অ্যাক্রিডিটেশন কার্ডটা বলছি যে আমার এটা পরিচয়, আমি এর পরেই স্টেশনে খড়গপুরে হলে আমি নেমে যাব, আপনি আমাকে এখন ঠেলবেন না। এখন বিরাট ঘটনা ঘটেছে। তো বলছে আরে ইয়ে चक्करधर नहीं उतर, ये तो चल जाएगा। ठीक है चल जाएगा, हम देखेंगे, लेकिन अभी हम खड़गपुर, ট্রেনটা ফার্স্ট হবে যে খড়গপুর। তা আমি তো গার্ডের কম্পার্টমেন্টে বসে থাকলাম, তারপরে খড়গপুর গেলাম, খড়গপুর থেকে আমি নেমে একটা জেনারেল কম্পার্টমেন্টে উঠলাম। অন্য কম্পার্টমেন্টে উঠতে ভয় লাগলো যদি টিটি এসে ফাইন করে দেয়। জেনারেল কম্পার্টমেন্টে উঠে আমার একটা মনে একটা চিন্তা লাগলো, আচ্ছা টাটা ছেড়ে দেবে, ওটা চক্রধরপুর দিয়েই যাবে, হয়তো একটু অন্য একটু লাইনটা একটু ঘুরে যাবে, স্টেশন দিয়ে যাবে না। তা আমি যদি চেন টানি, সুতপা আমি না কি করলাম জানো, আমি ওই ক্যামেরাটা হাতে নিয়ে আর অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে ওই জেনারেল কম্পার্টমেন্টে ঠিক ঠিক দিই। আমি তাদেরকে বলছি দাদা আমি এরকম আনন্দবাজারের ফটোগ্রাফার, আমাকে এই আমি একটু এই চেনটা টেনে না, কিছু মনে করবেন না, আমাকে এরকম মারধর দেবেন না, আমি কিন্তু এই যেই টাটা ছেড়ে দেবে আমি কিন্তু চক্রধরপুর স্টেশন পেরোলেই চেন টানবো। আমি দেখলাম আমাকে বাঙালি যেসব লোকেরা আছে যারা নন বেঙ্গলি, তারা একটু হাঁ করে তাকিয়ে আছে, বুঝতে পারছে না। তারা বলছে আপনাকে কিছু করতে হবে না, চেন আমরাই টেনে দেবো, থামবে না মানে আমি দেখে নিচ্ছি কি করা যায় আর কি। আমি তো সাহস পেয়ে গেলাম, একদম ক্যামেরা ট্যামেরা রেডি করে যেই চক্রধরপুর স্টেশনটা এসেছে আমি সঙ্গে সঙ্গে লোক দাদা চেন টানুন চেন টানুন। এইবার ওরা সে চেন টানা কি এক 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 মানে এমন টানা শুরু করলো যে চেন ছিঁড়ে যাওয়ার মতো ব্যাপার। ট্রেন অনেকটা এগিয়ে গিয়ে, তুমি জানো যে চেন টানলেই সঙ্গে ট্রেনটা সঙ্গে থামে না। থামে না, একটু এগিয়ে যায়, তাও 1.5 কিলোমিটার এগিয়ে গিয়ে ট্রেনটা থেমেছে। আমি নেমে গেছি, ঠিক আছে দাদা ভালো করে করবেন, হ্যাঁ কোন কাগজ, এই কাগজ। আর আনন্দবাজার শুনে তো তখন লোকে হই হই করছে, হ্যাঁ এই করে। আমি তো নেমে গেছি। নেমে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর গার্ড যে ছিল সে না আমাকে দেখছে হা করে, ভাবছে আরে এ তো ওই আদমি হ্যাঁ। মানে আমি মনে মনে হয়তো ভাবছি কত বদমাস ছিলেন তাকে। আমি আমার থেকে হেঁটে 1.5 কিলোমিটার পেছনে এলাম, চক্রধরপুরে চার সব বডি পড়ে আছে, একটি প্রেস নেই, লোকাল দু একটা কাগজ, যারা লোকাল যারা কাগজ ছাড়া
একটা প্রেস নেই। আমি ওই প্রেসের ওই সব ছবি টবি তুললাম, তুলে তখন হচ্ছে তোমাকে বলি আমাদের রেলের মিনিস্টার হচ্ছে জাফর শরীফ, উনি বোধহয় কংগ্রেসেরই ছিলেন। জাফর শরীফের একটা হাওড়া থেকে একটা স্পেশাল ট্রেন এসেছে। তা আমরা, তুমি জানো যে সেই সময় আমরা রোল পাঠাতাম হয় বাসে করে কিংবা গাড়ি ভাড়া করে কিংবা ট্রেনে করে। তা আমি জাফর শরীফের ওই স্টিম যে গাড়িটা নিয়ে এসেছি ইঞ্জিনটা আর কি ডিজেল, তাকে আমি বললাম দাদা আমি আনন্দবাজার ফটোগ্রাফার, এই রোলটা দিলাম প্যাকেট করে, আপনার যদি ভোরবেলা, আপনারা বলে হ্যাঁ আমরা তো 2টো 2:30 3টের মধ্যে পৌঁছে যাবো ভালো। তাহলে ঠিক আছে, তাহলে আমি বলে দেবো আপনার কাছে যাবে এই প্যাকেটটা দিয়ে দিতে। এটা কিন্তু তারা আমাদের হেল্প করতো। ফ্লাইটেও জানো তুমি, সাংবাদিক তুমি এটা জানো। তা আমি তাকে দিয়ে দিলাম। আমার দিয়ে এবার আমি এসছি ঠিক সন্ধ্যার মুখে, ওখানে একটা বুথ, তখন তো এত বুথ নেই, মোবাইল নেই, একটা বুথে এসছি, দেখি অনেক ভিড়, অনেক লোকজন এসছে। আমি বললাম ভাই সাহেব এসে আপনারা এই কার্ড হয় मैं আনন্দবাজার পত্রিকা को फोटोग्राफर हूँ थोड़ा बात करेगा। তা আমি ওইটা ধরেছি, সঞ্জয় সিকদার হচ্ছে তখন আনন্দবাজারের চিফ রিপোর্টার। সঞ্জয় দা ওই ফোন ধরেছে, ধরে আমি বললাম সঞ্জয় দা আমি অশোক। হ্যাঁ বল, আবার কাজের সময় কি? হ্যালো না, আমি চক্রধরপুর পৌঁছে গেছি। চক্রধরপুর পৌঁছে গেছিস? কি করে পৌঁছলি? হ্যাঁ সে অনেক কথা, পৌঁছে গেছি, শোনো সুমনদা কোথায়, সুমনদাকে বলে দাও। সঞ্জয় দা এত জোর চিৎকার করেছে, সুমনদা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি শুনতে পাচ্ছি সুমনদা এলো, এই এখানে ইয়ার্কি মারছিস? সারা 3খানা রিপোর্টার গেছে, একজন খড়গপুর, একজন একজন নেমে গেছে এতে টাটাতে, আর তুই এরকম গেছিস, আর একজন জন্য কোথায়? হ্যাঁ সুমনদা এরকম ব্যাপার, এই ঘটনা, আমি চলে এসেছি। সুমনদা তো আনন্দে আত্মহারা, হেই এই দেখ, এই দেখ, কেন দেখ অশোক, কেন অশোক পৌঁছে গেছে, এই অনিন্দ কোথায় গেল, অনিন্দ অনিন্দ তুই, আমি শুনতে পাচ্ছি যা যা অশোক বলবে, ওই একমাত্র ওখানকার চিত্র সংবাদে বা ফটোগ্রাফার পৌঁছেছে, তার থেকে সব জানতো কি হয়েছে। অনিন্দ জানা চলে এলো, অনিন্দ জানা কিন্তু আমার পুরো ব্রিফটা রয়েছে, অশোকদা আবার এটা জেনে এসো, অশোকদা আবার এটা জেনে এসো, অশোকদা এই পার্টটা জেনে এসো। আর আমি খবর দিচ্ছি, ওরা যারা বুথের লোক তারা খুব অবাক হয়ে যাচ্ছে, বারবার চলে যাচ্ছি, বারবার দিচ্ছি। ওরা না আমাকে না এরকম রুটি, সবজি, চিকেন, আমার দাঁড়িয়ে আছে, হা খাইয়ে খাইয়ে, কুছ তো খাইয়ে, কেতনা শুয়ে নিকেলা। তা আমিও খাচ্ছি আর খবর দিচ্ছি। অনিন্দ বলছি এটা হয়নি, তুমি একটা কাজ করো, ওখানে কোনো যারা কোনো আত্মীয় স্বজন বা কেউ কাছাকাছি কেউ থাকলে, বা অন্য কোনো রেলের লোক থাকলে, বা পুলিশ থাকলে, ড্রাইভার থাকে, তাদের থেকে কথা শোনো। তা আমি শুনে শুনে এসে দিচ্ছি। তারপরে সুমন আমাকে বলল অশোক কিছুক্ষণ পরে ফোন করবি, মমতা তোকে খুঁজছে, কেন মমতা ওই স্পটে যেতে চায়, কি দেখলি ওকে একটু জানা। তুমি বুঝতেই পারছো, আমি একটু বসে থাকলাম, কিছুক্ষণ পরে আমি ফোন করলাম, তখন সুমনদা বলে এই বুথের নম্বরটা দিয়েছিল, মমতা ফোন করলো। তা তখন মমতা আমাকে অসুবিধা বলতো, অসুবিধা কী হয়েছে? আমি বলে এই ব্যাপার, এই ঘটনা, কীভাবে যাওয়া, কীভাবে? আমরা এরকম ব্যাপার, তুমি ট্রেনে করে আসতে পারো, টাটাতে নামতে হবে, টাটা থেকে চলে আসতে হবে। সারা প্রায় 3টে 3:30 অবধি আমি তোমার খবর দিলাম, আর খুব আনন্দে আছি যে ছবি তো চলে গেছে, তাহলে ছবি আছে, খবরও আছে। এমন হলো যে জাফর শরীফ টাটাতে এসে খানা পিনা করতে করতে ওখানেই ভোর করে দিল। তার মানে আমার রোলটা গেল না, কিন্তু খবরটা গেল। তুমি জানো না আনন্দবাজারে এর আগে আমার অনেক বাইলাইন হয়েছে, এটা কেন বললাম, এটা আমার একটা একক কৃতিত্ব, এটা আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমি কিভাবে, এটা তুমি বুঝতেই পারছো। আমার বাইলাইনে স্টোরি বেরোলো, সঞ্জয় দাই আমাকে বলেছে অশোক তোর নাম দিয়ে স্টোরি বেরোচ্ছে। চেন অ্যালার্ম এখনো মনে আছে, এরকম এটা ছিল, বাইলাইনটা ছিল যে অ্যালার্ম চেনটা যদি ঠিকমতো কাজ করতো তাহলে বোধহয় এতগুলো লোকের মৃত্যু হতো না। অশোক মজুমদার, ছবিটা যায়নি, ছবিটা তার পরের দিন ছাপলো, কিন্তু ছবিটা ছাপা হলো। আর সবাই তো মানে উচ্ছ্বসিত প্রশংসা, মানে যা হয় এ হয়। তার পরদিন সবাই, আমার এখন মনে নেই, বোধহয় অজয় দা এলো, সুদীপ্ত সেনগুপ্ত এলো, আরও একজন ফটোগ্রাফার, আরও একজন রিপোর্টার এলো। তা কিন্তু যাই হোক, তুমি জানো যে খবরের কাগজে ফার্স্ট চান্স, ফার্স্ট, ওটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তা এইরকমই একটা ঘটনা, মানে এই ঘটনাটা কেন বললাম, যে দেখো এই ঘটনাটা আমি যদি ওখানে না উঠতাম, ওইভাবে না ঢুকতাম, ওইভাবে চেন না টানতাম, পাবলিক আমাকে যদি ওরকম ভেদ না করতো, আমি নিজে করতাম, আমার কাছে যদি ওইটুকু পয়সা না থাকতো, তাহলে কিন্তু আমি শিওর যে আমি যদি ওই 11টা 11:30 ওয়েট করতাম, এই অ্যাসাইনমেন্টটা আমি পেতাম না। কেন সিনিয়র ফটোগ্রাফার আসতো, হয় তারাদা কিংবা অলোকদা কিংবা তপনদা, কিংবা ওরা কেউ না কেউ চলে যেত, আমাকে দিত না। এরকমভাবে যে আমি একটা বাইল্যান্ড পেলাম, আর আমার একটা এক্সক্লুসিভ ছবি, এটা ছাপা হলো।
আচ্ছা, এখানে একটুখানি থামাচ্ছি অশোকদাকে, কারণ অশোকদা নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বললেন। অশোক মজুমদার এমন একজন ব্যক্তিত্ব যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অশোক মজুমদারের নামটা কিন্তু চলে আসে। এবং দীর্ঘদিন অশোক মজুমদার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছেন তার নিজস্ব ফটোগ্রাফার হিসেবে। প্রচুর অজস্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঝুলিতে রয়েছে। তো আমরা অশোকদার কাছে একটুখানি জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। অনেক দিন কাজ করেছেন। তো প্রথম আমার একটু কৌতূহল জাগে যে কি করে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ হয়ে গেলেন, মানে পরিচয়টা কিভাবে হলো বা আস্তে আস্তে কিভাবে ঘনিষ্ঠতা হলো? দেখো, এখানে তোমাকে বলে দিচ্ছি যে এটা আজকে একটু ঠিক করেই বলি যে আহ, মমতা মুখ্যমন্ত্রী হয়েছিল বলে হয়তো তোমরা এরকম বারবার মমতার নামটা আসছে, কিন্তু আমি কিন্তু তখন ওই কংগ্রেসে, তখন তো মমতা কংগ্রেস করতো, আর মমতা যেভাবে রাজনীতিটা করতো, আমি তোমাকে আগেই বলেছি যে আমি একটা নিউজ ফটোগ্রাফার। ও যেভাবে যেখানে সুব্রতদা যাওয়ার কথা, কংগ্রেস থেকে সৌমেনদা যাওয়ার কথা বা আরও নেতাদের যাওয়ার কথা, সেই গ্রামে হয়তো বামফ্রন্ট বা সিপিএমের দ্বারা হয়তো খুব অত্যাচার হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যা যা কিছু পলিটিক্স হয়েছে, কিন্তু আমি দেখতাম যে সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই না সেই সব গ্রামে পৌঁছে যেত। আমি জানি না উনি কি বলে আসতেন কি না বলে আসতেন, জানি না। তো এরকম কিছু কিছু অভিজ্ঞতাতে আমি দেখলাম যে আরে কংগ্রেস, আমরা তখন এরকম বলতাম যে তরুণ পার্টি কংগ্রেস সারাক্ষণ সিপিএম এর সাথে অ্যাডজাস্ট করবে, এখানে সিপিএমই পাওয়ারে থাকবে, কংগ্রেস পাওয়ারে আসবে না, এরা নিজেদের জেতার জন্য এই জন্য। কিন্তু আমার কাছে ভালো লাগতো যে এই একটা ছোটখাটো একটা মেয়ে, সেই মেয়ে কিন্তু ওই ধরো ওই যে ভোট দিতে গেছে হাত কেটে দিয়েছে, সে গ্রামে পৌঁছে গেল ভাঙড়ে, মানে কেউ যেতে চায় না। সুব্রতদা ছিল না, সুদীপ দা, সৌগত দা, এরা বারণ করছে। তুমি জানো না, আমার একটা ছবি আছে, একটা আল দিয়ে একটা এরকম একটা পুকুর, একটা এর মধ্যে একটা শুধু কাঠের একটা ডাল পাথর রয়েছে, তার উপর দিয়ে গিয়ে ও কিন্তু ভাঙড়ে ঢুকতে যাচ্ছে। তা আমার না এগুলো ভালো লাগতো মানে তোমাকে বলছি, আমি মমতাকে ভালো লাগার কথা বলছি না, আমার এই আন্দোলনটা ভালো লাগতো। যে এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা একটা মানুষ, সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সে করছে, লাঠিচার্জ হচ্ছে, লাঠি ধরছে, পুলিশ তাড়া করছে, পালিয়ে যাচ্ছে, তারপরে সিপিএম থেকে সব হাতা খুন্তি বটি নিয়েছে, আয় দেখে নেবো এখানে ঢোক, সব কেটে ফেলবো তোদের, ভাঙড়ে ঘটনা ঘটছে, ওদের ছবি তুলছি, এদের ছবি তুলছি, হ্যাঁ এরাও ভয় খেয়ে যাচ্ছে, পুলিশ এসছে, চলে যান, এখানে দাঁড়াবেন না, এ করবেন না। আমি তোমাকে বলছি এই 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 ঘটনাগুলো আমাকে এই মমতার ওপর একটু একটু অন্যরকমভাবে আমাকে 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 টানতো। যে এর ছবি তুমি ভেবো না যে তখন আনন্দবাজার মমতা যা যা কিছু করছে ছবি ছাপা হচ্ছে। আমি কিন্তু তখন আনন্দবাজার ফ্রিল্যান্স করি, মানে একটা সামান্য টাকা পাই। আজকে বলে দিই আমি 800 টাকা পেতাম, আর 800 রুপি। আর ছবি গেলে আমি 40-50 টাকা করে পেতাম, কালার হলে একটু বেশি। আমার কিন্তু ছবি ছাপা হলেই পয়সা, না হলে কিন্তু কোনো পয়সা নেই। ফিল্ম আমাকে কিনতে হবে, ক্যামেরা আমার, সব কিছু আমার। আনন্দবাজারের স্টাফদের জন্য সব দিত, আমাদের জন্য তো দিত না। আর আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে ওরা রেখেছিল যে দেখা যাক কি হয়। আমি কিন্তু মমতা কোথাও গেলে আমি চলে যেতাম। এবং তুমি জানো না, একসময় মমতা বলতো যে অশোকদা আপনি আপনি আসেন ছবি তুলেন, তো একটা ছবিও বেরোয় না। তা আমি বলতাম যে দেখো এটা তো আমার কিছু করার নেই, আমাকে বলেছে আসতে, কেউ বলেনি। আনন্দবাজারে একটা সময় আমাকে কেউ বলতোই না যে মমতার ওই ছবিটা তুলতে যাও, মমতা ওই গ্রামে যাচ্ছে, তুমি গ্রামে যাও। আমি চলে যেতাম, যে যদি ভালো কিছু একটা হয়, যে মমতা হয়তো একটা লাঠি বাড়ি বাজিয়ে পুলিশ করে, যদি একটা ছবি চাপ হয়, ছবিটা অন্যরকম হবে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ এরকম ফলো করতো না। তার জন্য উনি আমাকে বলতেন যে আপনি আমার সাথে সাথে থাকেন, এক কেন তো রাজনীতি করে, তারপর সে ছবিটা দেখতে চায়, আবার আনন্দবাজারের মতো পত্রিকায়, কিন্তু ছবিটা বেরোলো না, ধরো বেরোলো না। এই করতে 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 আমার তোমার মমতার প্রতি, মমতার ওই আন্দোলনের প্রতি, আমি তোমাকে আবার বলছি, আন্দোলনের প্রতি আমার একটু একটু ঝোঁক চাপলো, যে তাহলে এই মেয়েটা বোধ হয়। আর মানে আজকে এটা বলতে তোমাকে আমি এর আগেও বলেছি যে বাধ্য হচ্ছি, যে আমার যেন মনে হতো এই যে সিপিএম এর শেষের দিকের এত সব গ্রাম গঞ্জে সব এক হয়ে গেছে, এত অত্যাচার হচ্ছে, এ হচ্ছে, এক ঘরে করে দেওয়া হচ্ছে, পুকুরে জল দিতে দেওয়া হবে না, কলে জল নিতে দেওয়া হবে না, এগুলো হতো, মারপিট হচ্ছে, ঝামেলা হচ্ছে, খুন হচ্ছে,
কিন্তু কংগ্রেস থেকে যেসব নেতারা, কংগ্রেসের যেটা, তারা কিন্তু ওসব জায়গায় নেই। সেখানে আছে কিন্তু এরকম একটা ছোটখাটো একটা মেয়ে, একটা 8 ফেরের শাড়ি পরে ধার 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 করে ঢুকে যাচ্ছে, এবং সে চেঁচামেচি করছে, বার করছে, এ করছে। ও, তুমি তো নিজেও, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করছো, যে এই যে একটা সাহস, এই যে একটা, এটাকে আমাকে ইনভলভ বলা। এবং আমি ভাবতাম যে এই যে একটা গ্যাপ সিপিএম এর, এরকম একটা শেষের এই 12-15 বছর কংগ্রেসের এরকম একটা জায়গা, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে একজন কিন্তু আমি দেখতে পাচ্ছি মানুষের কাছে খুব খুব এই আকর্ষণ করছে। কারণ কংগ্রেস তো কাউকে, কংগ্রেসের কোনো লিডার তো পাচ্ছে না, ওরা তো করতে পারছে, ওরা তো মমতাকে পাচ্ছে। আমি তোমায় একটা কথা বলে দিই, এখন সেই কংগ্রেসের খুব বড় লিডার একজন এমএলএ ছিল, সে আমাকে বললো যে এই অশোক কি করছিস? তাই আমি বললাম, না আমি এসছি একজনের সাথে দেখা করতে। আয় ওপরে আয়, আমার ছেলেকে দেখে যা। ছেলে যখন ডাক্তার, ছোট, তারপরে ডাক্তার হয়ে এখন সে বাইরে থাকে। তা আমাকে দেখে বলছে যে তুই কংগ্রেস করে, তুই মমতার তো ছবি তুলিস, তুই আমাদের তো ছবি তুলিস না। আমি বলেছিলাম, মানুষ ভুইয়া। না এরকম হয় তুমি নাম জানতে চাও না। হ্যাঁ, তুমি যখন নাম বললে আমি বলে দিতে হয় মানুষ ভুইয়া। বলছে, আমি বললাম যে তোমরা কি আন্দোলন করো? আমার মমতা বলে দেখার দরকার নেই, আমরা যাও না, মার খাও, সিপিএম হাতে মার খাও, পুলিশের হাতে মার খাও, তোমারও ছবি হবে। হ্যাঁ, তুই বেশি বেশি ছবি তুলিস, আর কেউ যায় না, এই যায় না। খুব মজা করে মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ করতে। তার ছেলে এখন বিরাট দরকার। তারপরে আমি দেখলাম যে সে তো তৃণমূলে এলো, তারপর মন্ত্রী হলো। তা যাই হোক, এটা একটা তোমাকে বলছি, এই এই জার্নিটা, এই যে একটা জার্নিটা, আমি সত্যি এটা নিয়ে অসুবিধা, এটা নিয়ে আমি ভাবতে পারি যে আমি আজ একটা চিত্র সাংবাদিক, যে আমি কিন্তু মমতা এই যে একটা মুখ্যমন্ত্রী হলো, কিভাবে হলো, ও কাকে কি করলো, কাকে মিথ্যে কথা বললো, কোন পার্টিটাকে নিল, কাকে ছুঁড়ে ফেলে দিল, আমার কোনো কিছু জানার দরকার নেই। আমার আমি জানতাম একটা মেয়ে আন্দোলন করছে, সে এগিয়ে যাচ্ছে, সে মার খাচ্ছে, সে অনশনে বসে সে খাচ্ছে, আমার কি জানা দরকার? আমি দেখছি 22 দিন অনুষ্ঠান শুয়ে আছে, আমার কাছে তো ওইটা সব নেই। একটা চিত্রশালা, একটা ফটোগ্রাফারের কাছে যাও। এই অনুষ্ঠানের প্রসঙ্গে আসি। হ্যাঁ। অনুষ্ঠানটা অনেকে বলে যে খেয়ে অনুষ্ঠান। দেখো, আমি তোমাকে বলছি, তুমি যাই করো না কেন, যে এখন এটা কারা বলে? যারা তৃণমূলের ভেতর আছে তারা বলে না, এটা বিরোধী পক্ষরা বলে। সুতরাং আমি তোমাকে বলি, উনি বাথরুমে যেতেন, তা সেখানে গিয়ে কি খেয়েছেন বা খেয়ে করছেন, আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি মঞ্চের উল্টো দিকে রয়েছি, আমি এগুলো কেন জানতে যাব? আমি দেখছি আজ 21 দিন হলো উনি না খেয়ে আছে, সেই ছবিটা তো ছাপা হচ্ছে। এইবার খেয়েছে না খেয়েছে সেই প্রমাণ যা কিছু, আমি কি সেটা দেখব, না আমি সেটা নিয়ে তর্ক করব, আর্গুমেন্ট করব? তাহলে সেটা রিপোর্টারদের ব্যাপার, রিপোর্টারও সেই রিপোর্ট বার করলো না কেন, যে উনি খেয়ে অনশন করছেন? তা তো হয়নি। এখন উনি হয়তো মুখ্যমন্ত্রী নেই, বা ওনার নিন্দুকরা বা ওনার যারা অপোজিট থাকে, তারা হয়তো এসবগুলো বলছে যে উনি খেতেন আর এসে শুয়ে থাকতেন। সুতরাং আমি তোমাকে বলছি, এই কন্ট্রোভার্সি আলোচনার মধ্যে আমি যেতে চাই না। আমি যেটা দেখছি, হ্যাঁ, এবারে বলি যে এবার এইভাবে আস্তে আস্তে হৃদ্যতা তৈরি হলো সম্ভবত। তারপরে পালা বদল হলো 11 সালে। হ্যাঁ, পালা বদলের পরে হঠাৎ কি হলো যে আনন্দবাজার ছেড়ে একেবারে সরকারি জায়গায়? দেখো 2001, মানে মমতা 2006, বন্দ্যোপাধ্যায় বললেন? না 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 না, আমি তোমাকে ঘটনাটা বলি। 2001, 2006 তখন তো আনন্দবাজার বোধহয় মমতার হয়েই বোধহয় প্রায় বলেছিল কিনা আমি জানি না, কিন্তু বহু ছবি ছাপা হয়েছিল। মানে আমি সুমনদার কথা যেটা বলি আর কি, আমি সুমনদার সাথে ইলেকশন কভারেজে বেরোতাম। তা 2011-তে, 2006-এ আমার মনে আছে যে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমার মনে আছে সুমনদার একটা সাক্ষাৎকারে শিলিগুড়ি সার্কিট হাউসে বলেছিল যে প্রায় মাঝরাত বুধবাবু একটা পাজামা, তো খুব সিম্পল থাকতেন, একটা পাজামা একটা টি শার্ট পরে এসে বসলেন। সুমনদা বলে আমি রাতেই নেব। সুমনদাকে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন 2006, যে আমাদের না বড্ড আমরা আত্মতুষ্টি হয়েছে, আমাদের একবার হারা উচিত।
আমাদের একবার হারা উচিত, এই কথাটা সুমন চট্টোপাধ্যায়কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। সেটা ছাপা হয়েছিল? এটা 2001-এ বলেছিল, আমি তোমাকে ভুল করছি। আচ্ছা। সুমনদার সাক্ষাৎকারে ছাপা হয়েছিল, কিন্তু সেটা হয়নি। 2006-এ হলো 2006-এও বুদ্ধদেব ভট্টাচার্যই জিতলেন। কিন্তু 6-এর পরে তারপর সাক্ষাৎকার বুদ্ধদেব ভট্টাচার্য, আমার মনে নেই সুমনদা নিয়েছিল কিনা। কিন্তু আমার এটা গর্বের ব্যাপার যে আমি সুমন চট্টোপাধ্যায়ের সাথে, সুমনদা ইলেকশনের সময় ভোট রঙ্গ বলে একটা জিনিস করতো, এত পাহাড় থেকে সাগর অবধি, তা সুমনদা আমাকে নিত, কারণ আমি একটু অন্যরকম ছবি তুলতাম, অন্যরকম ঘটনা করতাম। আর সুমনদা, আমি তোমাকে বলছি, কাজের দিক থেকে বলি, এখন সুমনদা কাকে কি বলছে না বলছে আমি এইগুলো নিয়ে মাথা ঘামাই না, কিন্তু সাংবাদিক হিসাবে সুমনদার চেয়ে অনেক বড় সাংবাদিক, অনগেই সাংবাদিক, এটা হয়তো কেউ কাজ করেছে, কেউ দেখেছে, কেউ ভাবতে পারে। কিন্তু আমি একটা সাধারণ লোক, আমি একটা সাধারণ ফটোগ্রাফার যে আজকাল থেকে গেছি, হুম। আমার কিন্তু যা কিছু শিক্ষা, হুম। যা কিছু শেখা, এটা কিন্তু সুমনদার সাথে থেকেই শেখা। তার জন্য তুমি যদি বলো যে আমার মানে চিত্র সাংবাদিকতা যদি গুরুস্থানীয় কেউ থাকে, সেটা সুমন চট্টোপাধ্যায়, এটা বলতে। আর আমার সুমন চট্টোপাধ্যায়ের সাথে এখন আমার এত কথা হয় না, কিন্তু আমি জানি সুমনদা আমাকে অসম্ভব ভালোবাসেন। এবং কোনোদিন যদি আমার দরকার হয় সুমনদার কাছে গেলে, সুমনদা আমাকে ফেরাবেন না। তো মহাকারণী যাওয়াটা কিভাবে মহাকরণে হলো? জায়গাটা তোমাকে আমি বলছি, যখন 11-তে উনি মুখ্যমন্ত্রী হলেন, তো আমার সেসব ছবি আছে। উনি যখন প্রথম 11 সালে উনি ওই জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যে ঢুকছেন, তুমি জানো আমি আগে থেকে ওই ঘরে ঢুকেছিলাম। আমার এখনো মনে আছে উনি প্রথমে আমাকে দেখেননি, আমি দরজার এক কোণ থেকে মমতা ঢুকছে এরকম করে করে দেখছি। মানে এতদিনের টানা আন্দোলনের একটা জায়গা, 34 বছরের একটা জিনিস, আমি জানি না, আমি তো ওনাকে সাক্ষাৎকার নিইনি, কিন্তু ওনার সেই ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবে। উনি এরকম দেখলেন, দেখে গিয়ে ঘুরে গিয়ে চেয়ারে বসলেন, পেছনে পেছনে অমিত মিত্র। তুমি জানো আমার সেই ছবিগুলো তোলা আছে, আমি তো মুহূর্তটাকে ক্যাপচার করতে চাই, সেই মুখ, সেই লুক। তারপরে চেয়ারে বসে দেখছি যে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, দরজার এক কোণে। অসুবিধা আপনি, আমি বললাম, এই কয়েকটা ছবি তুলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে মমতা কেজি বলতো। তারপরে যেটা হলো তোমাকে আমি বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা নেই আমার অভিকবাবু বা সেই সময়কার কিছু সিনিয়র সাংবাদিকের সাথে, তখন সুমন আনন্দের নেই, হুম। আমার একটু 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 ঝামেলা শুরু হলো। কেন আমি তোমাকে বলছি যে আজকে এটা বলতে পারি যে আমি অভিভাবককে বলেছিলাম যে দেখুন, আমি একটা একটা মেয়ের একটা জার্নি ফলো করে থাকি। তো আপনি আমাকে আনন্দবাজার থেকে এ বেলায় পাঠাচ্ছেন, আমি এ বেলায় চিফ ফটোগ্রাফার হিসাবে ওখানে জয়েন করব। কিন্তু মমতার ছবির বেলায় তখন অনিন্দ্য জানা হচ্ছে এ বেলায় চার্জ নেবে। মমতার যেখানে ছবি হবে কিন্তু সে স্বাধীনতাটা আমাকে দিতে হবে। আমার মনে আছে অভিভাবক আমাকে বলেছিল, ইউ আর দ্য চিফ ফটোগ্রাফার, ইউ ডিসাইড যে তুমি কোন অ্যাসমেন্ট যাবে না যাবে। যাক, কেন আমি তোমাকে বলছি, এই যে 11-তে ক্ষমতা এলো, আমরা সবাই ধরে নিই ক্ষমতায় থাকবো। 34 বছরে আমি ধরে নিয়েছিলাম 50 বছর সিপিএম থাকবে। এরাও 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ধরে নিয়েছিল থাকবে, তাই তো? এখন বিজেপি সরকার। তা আমি বলছি সেই সময় আমি যখন এবেলাতে চিফ ফটো হিসেবে জয়েন করলাম, প্রিন্সিপাল সেক্রেটারি আনন্দবাজার থেকে আমি এবেলায় জয়েন করলাম, আমার আন্ডারে অনেকগুলো ফটোগ্রাফার, অনেক কিছু একটা। তা আমার না মমতার ছবি তোলা নিয়ে আমার ঝামেলা শুরু হলো। এই লন্ডনে পারমিশন পাচ্ছি, এই পাচ্ছি না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ভুটানে যাব, পারমিশন দিচ্ছে, এই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি এর পেছনে কিছু একটা হচ্ছে, কিন্তু আমি এগুলো চলে যেতাম। মানে আমি তোমাকে বলছি, এই যে আমি লন্ডনে, তুমি জানে যে লন্ডনে আমি নিজের পয়সা গেছি। লন্ডন প্রথম তীর মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি নিজের পয়সায় গেছি। তো ওই বাবু তো আমাকে পারমিশন দিয়েছিল, উনি আটকালেন কেন? তবে হ্যাঁ, মমতা কথা দিয়েছিল যে তুই যদি যাস, ততদিনে আমি আপনি তুই থেকে একদিন ঘরে গিয়ে তুমি এরকম এইসব আপনি আমাকে তুমি আপনি টাপনি বলে এগুলো বলো না, অসুবিধা বলো না, আমরা এই করে দিই। একটু লজ্জা পেয়েছিল, কিন্তু ঠিক আছে, ওটাই করতো।
অশোক তুমি, তারপর অশোক তুই, আপত্তি নেই, মমতা আমার চেয়ে বড়ই। তো যেটা হচ্ছে যে তারপরে আমি যখন এইরকম ঝামেলা শুরু হলো, তখন ওই বাবু লন্ডনে পারমিশন দিয়ে আমাকে ক্যান্সেল করলো। তা তখন কিন্তু তার আগে কিন্তু আমি যে লন্ডন যাব এরাও জানে। তা মমতা এটা জানতো যে অশোক যাচ্ছে, তো অশোক থেকে কয়েকটা ছবি নিয়ে নেয়। ওই বাবু এটা জানতেন যে আমি কয়েকটা ছবি মমতাকে দিতাম। ক্যান্সেল করে দিল, নিজের পয়সায় গেলাম। তো মমতা আমাকে বলেছিল যে তুই যদি ওখানে যাস তাহলে তোর খাওয়া হোটেল এটা এটা ফ্রি হয়ে যাবে। ওইটুকুই ছিল আর কি। তোমাকে ছোট্ট ঘটনা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চলে আসবেন তার আগের দিন যত বিজনেসম্যান, যত লোকজন, সাংবাদিক যায়, তাদেরকে নিয়ে একটু খাওয়ায়। তুমিও বহুবার গেছো, তুমি এটা জানো। তা আমি না ওই লন্ডনে গিয়ে ধুর, আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় খাওয়াতে নিয়ে যাবে, এই যাবে, যাবো না, আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াই সত্যি। এখানে যাবো, ওখানে যাবো, নাইট ক্লাবটা একটু যাওয়ার খুব ইচ্ছে। প্রথম ওরা লন্ডন সফর করছি, আমি যাই, আমি নিজের মতো ঘুরিয়ে বেরিয়ে মাঝরাতে ঢুকেছিলাম। ও অনেকে খোঁজ করেছিল, জানে ফোন ধরছি না, ও যাই। তারপর দিন সকালে ব্রেকফাস্টের সময় আমি দেখতে পাচ্ছি, আজকে তার নাম পড়ছে না, কিছু বিজনেসম্যান আমাকে বলছে যে আরে অশোকদা, আপনি এই পাউন্ডটা নিয়ে নিন, 100 পাউন্ড নিয়ে নিন, 50 পাউন্ড নিয়ে নিন। আমি তাদের নাম বলছি না। আমি না বুঝে উঠতে পারলো না, দুজন বলার পর যখন থার্ড জন বলছে, আমি তখন বললাম, সেই লোকটা নেই বলে তার নাম বলছি তোমাকে, পার্থ গোপ, চাঙ্গি এয়ারপোর্ট, তুমি বুঝতেই পারছো যে অর্নাল যে এয়ারপোর্ট করেছে। আমি তাকে বললাম, এই পার্থ, কি ব্যাপার বলো তো আমাকে। এর আগেও দুজন তিনজন আমাকে বললো যে আপনি কেন নিজের পয়সা আসবেন, আমরা আছি, আমরা পয়সা দেবো, এই বিজনেসম্যানরা। আমি নিয়ে নিই। তুমি জানো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এই আপনারা সবাই এরকম পয়সা দেবেন, মানে মমতা ওই খাবার ওখানে বলেছিল যে ওই অশোক বন্ধুকে দেখছো আনন্দবাজারে, ও ছবি তুলতে এসছে, ও নিজের পয়সা এসছে, হ্যাঁ এত আমাকে এ করে, পছন্দ করে, এত ভালোবাসে, নিজের পয়সা এসছে, ও থেকেই আমি কয়েকটা ছবি নিলাম। এরা বিজনেসম্যান, এরা তার প্রতিদিন দেখতে, তুমি বুঝতেই পারছো, এবার তারা আমাকে অল্প পাউন্ড দিয়ে সন্তুষ্ট করতে যায়। তখন আমি বলেছিলাম, পার্থক্য সে নাম বললাম এই কারণে, চাঙ্গি এয়ারপোর্ট, বিকজ অফ সে নেই। আর তিনজন বিজনেসম্যানের নাম করছি না, তারা কিন্তু আচ্ছা, পশ্চিমবাংলার টপ বিজনেসম্যান। তুমি বুঝতেই পারছো, ধরতেই পারবে সেই লন্ডনে কারা গেছিল। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি খুব সাধারণ একটা ফটোগ্রাফার, আমার দেখুন একটা কঠিন রোগ হবে, তখন প্রায় 10-15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা হার্ট চেঞ্জ করতে হবে, লিভার চেঞ্জ করতে হবে। আমি আমার স্ত্রীকে আপনাদের নম্বর দিয়ে যাব, আমি দিয়ে যাব, আপনাদের নাম দিয়ে যাব, ওই সময় যখন ফোন করবে আপনারা আমার স্ত্রীকে টাকাটা দেবেন, তাহলে আমি বাঁচবো, আবার ফটোগ্রাফি করতে পারবো। খুব হাসাহাসি হয়েছিল ব্রেকফাস্ট টেবিলে। সেদিনকে আমরা চলে আসছি রাত্রে, যাই হোক। তা এই হচ্ছে মানে মানে বিদেশে। তারপরেই ওখান থেকে নিয়ে এলেন মহাকরণে। তারপরে নিয়ে এলেন না, তারপরে তোমার ভুটান ট্রিপ যখন করে এলাম, ভুটানও ঠিক হলো, যাবো, তারপর হুম, যাবো না। হুম। তখন আমাকে এক সাংবাদিক আর কি, সে শোকজ করলো ভুটান ট্রিপের পর। আমি চলে গেলাম, কেন আমার তো এডিটার অভিক সরকারকে বলা ছিল যে ইউ আর দ্য চিফ ফটোগ্রাফার, তুমি যদি মনে করো কোনো অ্যাসাইনমেন্টে যাবে। আর আমি তখন এই জার্নিটা, মমতা বন্দ্যোপাধ্যায় এই ওই তোমরা যেভাবে দেখছো, আমি কিন্তু সেভাবে দেখছি না। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই মানে কাদা পাক ওই রকম জায়গা থেকে সে উঠে উঠে সে সত্যি বলুক মিথ্যে বলুক, রাজনীতি একে করুক, একে হাঁটি দিক, ওকে নি, সেটাও দেখছি না। আমি দেখছি একটা মেয়ে একটা ট্রাফিকের মধ্যে একটা জার্নি করছে, আমি ওই জার্নিটাকে ফলো করছি। ব্যাপারটা বুঝতে পেরেছো? আজকে আমি কিছু একটা লিখলে, কিছু বললেই চটে চাটা দালাল মালাল হ্যান, আমি তাতে কিছু মনে করি না, কেন আমি জানি এই 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 সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যে যে পারে তাকে গালাগাল দিয়ে দেয়, ভেতরটা কেউ দেখতে চায় না। তুমি আমাকে সুযোগ দিয়েছো তাই বলছি। আমি যখন ওটা হলো না, তখন আমি বললাম আর এদের সাথে পাওয়া যাবে না। তুমি বিশ্বাস করো, আমি 1 মিনিট সময় নিই, আমি সঙ্গে সঙ্গে ওখানে আমার চেম্বারে ঢুকলাম। ঢুকে গিয়ে আমি ফটোগ্রাফারদের বললাম আমার জিনিসপত্র গোছা, ব্যাগ গোছা। HR কে ফোন করলাম, তখন শিউলি ছিল, ফোন করে বললাম, উই
এখন 7:30 বাজে, তুমি এখন না, কালকে বসের সাথে কথা বলে বস, আমি কারোর সাথে কথা বলবো না। যে আমাকে শোকজ করছে সে নিশ্চয়ই ওই সরকারের কথা অনুযায়ী করছে। আমি এই শোকজে আনন্দবাজার পত্রিকায় অশোক মজুমদার, এই জবাব আমি দেব না। আমি রিজাইন করলাম। এবং আমি, দেখো খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে আনন্দবাজার পত্রিকা থেকে আমাকে চলে যেতে হবে। যেই পত্রিকায় আমি ব্যালকনিতে, আমি মামা মানে বুঝতে পারি দেবাশিস ভট্টাচার্য কফি খাচ্ছি, সুমন চট্টোপাধ্যায় এক্সিকিউটিভ এডিটর, সে ঘর থেকে বেরিয়ে এসে আমার পেটে এরকম করে একটা খোঁচা মারলো। কেন, ওই কফির ওটা দিয়ে বাথরুমে যেতে হতো। মানে খোঁচা, কফিটা এটা নড়ে গেল, দু একটা পড়েও গেল প্যান্টে যাওয়া। মানে কি গো, ওরা এসে বলছি বস দাঁড়া, খুব জোর পেয়েছি, চুস করে এলো। বলে শালা, আজকে কি চলেছে, কলকাতা বাতে কোন ছবি তুলেছিস? আমি বললাম কলকাতা বাতে ওই একটু, জানে মামা জানে তো, ওই তোমার ওই অন্নদা শঙ্কর রায় আর ওই সুভাষ চক্রবর্তী। 11 মিনিট মিটিং, 7 মিনিট তোকে নিয়ে আলোচনা করেছে। কে? অভিক সরকার। সুতপা, মামা তো সঙ্গে সঙ্গে এই অ্যাচিভমেন্ট, ইওর অ্যাচিভমেন্ট, হ্যান ত্যান। আমি ভাবলাম অ্যাচিভমেন্ট না, আমি ভাবলাম তার কত বড় একটা দায়িত্ব পড়লো। আমি একটা ছবি তুলেছিলাম, সেটা হচ্ছে যে অন্নদা শঙ্কর রায় জন্মদিন, হ্যাঁ, কানে শোনে না, এরকম করে শুয়ে আছে, ঠিক আছে, না কানে শোনে না, কথা বলতে পারে না। আর সুভাষদা যে কবি, সে কানে শুনতে পারে না। আমি সুভাষদাকে দুদিন আগে থেকে জন্মদিনটা আমি জানতাম, তখন কলকাতার পাতায় মানে আমি ছবি, একটা বড় বড় ছবি তোমরা দেখেছো, আমি সুভাষদাকে নিয়ে গিয়ে ওই অন্নদা শঙ্করের কাছে হাজির করেছি। অভিকবাবু ওই ছবিটা দেখে হয়তো পছন্দ হয়েছিল, আমার সম্পর্কেও আলোচনা করেছিল। সেই অশোক মজুমদার কিন্তু এক কথায়, তুমি বিশ্বাস করো, আমি 1 ঘন্টা সময় নিইনি, প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি। আমার যারা এবেলার ফটোগ্রাফার ছিল তাদেরকে বলেছি, আমাকে বলা হলো যে তুমি গাড়ি করে যাও, গাড়ি পৌঁছে দেবে, এখন না কিচ্ছু নেব না, আমি চলে গেলাম। খুব খারাপ লাগছে, শক্ত করে চলে গেলাম। সেই সময় তুমি জানো না, আমি তো একটা থিয়েটার সাথে যুক্ত, 72 একটা থিয়েটার। আমি ওই থিয়েটারগুলো, আমাকে অনেক দল বলতো যে এই আসবে, এই আসবি, এরকম আমাদের ফাইনাল রিহার্সাল আছে। আমি কেন দেখতাম, যে আমি যেভাবে দেখতাম, দেখে না তাদেরকে কিছু সাজেশন দিতাম। অনেক সময় নিত, অনেক সময় নিত না, কিন্তু আমার দেখার চোখটা ওরা কাজে লাগাতো। তা আমি যখন চিংড়িঘাটার কাছে বেশ মানে পেরোচ্ছি, তখন আমাকে ওই একটা ওই প্রাইভেট ওই ফোন আসে, হ্যালো, বাত্য ফোন করে আমাকে, বলে অশোক, আমি বাত্য বলি, হ্যাঁ বলো 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 বলো। তখন তো জানো কে কি প্রাইভেট, দিদিমণি প্রাইভেট মানে বাত্য করে, অভিষেক করে, এরা সব করে। আরে হ্যাঁ বলো, কালকে আসবে একটু একাডেমি 9:30। আমার মনটা খুব খারাপ। আমি বললাম কালই যেতে, বলে এসো না এসো না, কালকে আমার ফাইনাল। নাটকটার নাম এখন ভুলে যাচ্ছি। আমি গেলাম, বলে হ্যাঁ ঠিক আছে যাবো, ঠিক আছে যাবো। আর তুমি কি ব্যস্ত এলো না, বাড়ি যাচ্ছি, পরে ফোন করি। ফোনটা রেখে দিলাম। আমি যখন পেরিয়ে সল্টলেকে ঢুকছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে। তার আগে সুমন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়। দেবাশিস ভট্টাচার্য সেগুলির কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়, অশোক মজুমদার আনন্দবাজার ছেড়ে চলে গেছে। আমি জানি এর আগে যখন আমি আনন্দবাজার কাজ করতাম, মমতা আমাকে বহুবারই আনন্দবাজার কাজ করার কথা বলে, কিন্তু আমি সত্যি বলছি, আমি ওই সিএমও ডিপার্টমেন্টে মানে সরকারি ফটোগ্রাফার হবো, এটা কোনো আমার ইচ্ছে ছিল। আমি প্রাইভেট ফোনটা দেখেই কানে ধুলেই আমি বললাম যে, বললাম তো কালকে যাব, আমি একটু দেরি হবে, চলে যাব। অশোক আমি দিদি বলছি। হ্যাঁ, কি হয়েছে রে আনন্দবাজারে? হ্যালো, না কিছু হয়নি, এরকম ব্যাপার, আমি আনন্দবাজার ছেড়ে দিয়েছি। নেক্সট কথা, কি করবি? হ্যাঁ, যে এখন আমি এই 4-5 মাস একদম কোনোদিন আমি ছুটি নিইনি। তুমি জানো না সুতোবাজার আনন্দবাজার আমি কোনো ছুটি নিতাম না। এটা আজকে আমি বড় বড় কথা বলছি, তুমি সুযোগ দিতে, তার জন্য ওরা আমাকে একটা প্রাইজ দিয়েছিল এইচআর থেকে। আমি ছুটি নিতাম না। তা আমি বললাম যে না শোন, আমি আমি ঠিক আছে, বাড়ি ঢুকছি, তাহলে আমি ঠিক আছে, আমি পরে ওকে ফোন করবি, ফোন করবো বলে আমি রাতে কথা বলবো। এই কথা বলা মানে তো মহা মুশকিল।
আমি যখন উপরে গেলাম, আমার এখনো মনে হচ্ছে সবচেয়ে ঠান্ডা রিয়াকশনটা দিয়েছিল আমার স্ত্রী নিবেদিতা। আমি ব্যাগটাগুলো রাখলাম, মানে কী হবে, কী হয়েছে, এই ফটোগ্রাফি এত বই ব্যাগ। আমি আনন্দবাজারটা ছেড়ে দিলাম। ও আমার দিকে না তাকিয়ে বলেছিল, আগেই ছাড়তে পারতে তো, আনন্দবাজারে কি এখন কাজ করা যায় নাকি? আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, আমার মন খারাপ। আমার মনে আছে যে 11:15-টার সময় মমতা আমাকে ফোন করে। আমি ফোন ধরি, বললো কালকে 3টের সময় তুই একবার নবান্নয় আসবি। না, তখন মহাকরণ। মহাকর্ণ না, 14 সাল। ও, আমি নবান্নই চলে 14, গেছে। হ্যাঁ, আমি 11তে রাইটার্স। আমি 14 সাল অক্টোবর মাস, এই ঘটনাটা যখন হচ্ছে 14 অক্টোবর, ভুটান আচ্ছা। ট্রিপের পরে। তা আমি বললাম হ্যাঁ যাবো, কেন কথা বাড়িয়ে কী লাভ, আমি এমনি যাব। কিন্তু তার আগে যে সুমনদা মমতাকে ফোন করে, জানো তো অসুখের কাজ নেই, ওর কাজ খুব দরকার, কি হয়েছে আমি সত্যি এগুলো জানি না। দেবাশিস ভট্টাচার্য ফোন করেছে, অশোকটা ছেড়ে দিল, আমাদের গ্রেট লস, ও কেন যে এরকম হট করে ছেড়ে দিল, আমরা ওই বউয়ের সাথে কথা বলতাম, এইসব কথা হয়েছে, আমি এগুলো জানি না। আমি তারপর দিন গেলাম নবান্নে। তো যেতেই আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল বললো যাও, ওয়েট করছে। আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই দেখি সুমনদা বসে আছে। তুমি, কথা বললো না। সুমনদা তো বুঝে তো একটা মুড আর কি। তা বললো, প্রথমেই মমতা আমাকে জিজ্ঞাসা করলো কি করবি। আমি বললাম আমি 5 মাসের ছুটি নিতে চাই, একটু এদিক ওদিক করবো, তারপরে ভাবছি আমার অনেকগুলো অফার আছে, সত্যি অফার ছিল। তা না না, তুই এখানে কাজ কর। সুতপা, আমি সে মতো কাজ করতে চাই। এই ঘটনার সাক্ষী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর সুমন চট্টোপাধ্যায়। তারপরে দেখি একটা পাশে একটা টেলিফোন একটা টুক করে নাড়লো, এ চলে এলো, প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল চলে এলো, নোট নিয়ে দাঁড়িয়ে আছে। গৌতম দা, সকালে বলছিলাম অশোক আমাদের ওখানে কাজ করবে, প্রচুর মাইনে পায়। সুমনদা কত মাইনে পায়? সুমনদা একটা ভালো, মানে ভালো মাইনে পেতে পারে, লাখ টাকার উপরে মাইনে পেতাম। এই এই অত মাইনে আমাদের গভর্নমেন্ট এখন সাপোর্ট করে না, তুই 3 মাস কাজ কর, তারপর তোকে মাইনে বাড়িয়ে দেবে। আর আমি বারবার বলছি যে আমি 4-5 মাসের ছুটি নিতে চাই। আমি কোনোদিন ছুটি নিইনি, তারপরে আমি, আর তোমার যা কাজ আমি সব করে দেবো, তোমার কাজ আমি করে দেবো। সুতবা, এটা কেউ জানে না আমি সে মতো কাজ করতে চাইনি। এটা যখন না হ্যাঁ না হ্যাঁ এরকম হচ্ছে, গৌতমদা চলে গেল, তখন সুমনদা বলছে ওকে একটা, তখন এই যে রুদ্রনীল আজকে এখন যে বিজেপির গিয়ে, তখন রুদ্রনীল তো তুমি জানো যে তারা এক একটা পদ নিয়ে একটা কি ছিল প্রথম যখন 11 সালে, আমি সেগুলো বলতে পারবো না। তা সুমনদা মমতাকে বলছিল যে ওকে একটা ওই রকম একটা ভালো মাইনে, ওইসব 85,000 90,000 টাকা 1 লাখ টাকা মাইনে, তখন ওরকম একটা কোনো পদ যায় কিনা এই জানে। মমতা সুমনদা না না না, ও সব করবে না, ও আমার সাথে এখানে থাকবে, আমার ওই ছবি তুলবে। আমি না তখন হাঁপাচ্ছি, ওরে বাবা এ তো মহা মুশকিল, এ তো এখানে ছবি তুলবো না, আমি ওই চিফ মিনিস্টার ফটো, এটা আমার ব্যক্তি, এটা আমার কোনোদিনই ইচ্ছে নেই। উনি জার্নি করছেন, উনি চিফ মিনিস্টার হয়েছে, উনি ছবি তুলবো, এগুলো নিয়ে ঠিক আছে। তা যাই হোক, এরকম করতে 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 কিছুক্ষণ পরে প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল চলে এলেন। এসে আমাকে বললেন যে হ্যাঁ গৌতম দা, কি হলো? বলে ওর যে মাইনেটাকে সাপোর্ট করবে, ওকে আইএনসিতে পাঠিয়ে দিচ্ছি। আইএনসি। আমি দেখলাম কথাটা শেষ হয়নি, মমতা বলছে আইএনসি সব ওখানে সিপিএম, ওকে ওখানেও কাজ করবেন। আপনি কি করছেন বলুন তো? ও এখানে কাজ করবে, এই সিএমওতে, ওকে এখানে দেখে নিন, এখানে ঘরটার এখানে দেখে নিন, এখানে কাজ করবে, ও আমার সাথে থাকবে, আমার সাথে কাজ করবে। আমি না হেরে গেলাম। সুতপা, আমি তোমাকে সত্যি কথা বলছি, এটা যে আমি একটা সরকারি দলের বা সরকারি ফটোগ্রাফার হব, আমার আমার জীবনে এটা আমি কোনোদিন ভাবিনি। যাই হোক, কিন্তু সেটা হয়ে তো অনেক ভালো ভালো ছবি হয়েছে, আমরা সবাই সেটা দেখেছি, পেয়েওছি, সব হাউসে যেত ছবিগুলো। কিন্তু কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 14র পর থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্নিটা, সেটা কিরকম ভাবে পাল্টে গেল? দেখো, জার্নি তো খুব ভালো ছিল, শুরুয়াত খুব বহুত ভালো আচ্ছা ছিল। থা, হ্যাঁ তুমিও জানো, কারণ তুমি তখন সাংবাদিকতা করতে, হ্যাঁ, তোমাদের 14র 24 পরে। ঘন্টায় ছিল, হুম। খুবই ছিল। পশ্চিমবঙ্গের লোক তো একবারে মানে বা 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 করছে আর কি।
ধরো আজকে ধরো মুখ্যমন্ত্রী শুভেন্দু, সেও তখন আমাদের এখানে ছিল, কংগ্রেসের সাথে পরে একসাথে। আসবো, শুভেন্দু অধিকারীর কথাতেও আসবো, আমি আচ্ছা জানি ঠিক আছে, আপনার সাথে আচ্ছা ঠিক আছে, তাহলে ছিল এই ছিল, সম্পর্ক। বাবা ছিল। কিন্তু আমি 14 পর থেকে কি মমতা দেখো, আমি বন্দ্যোপাধ্যায় খানিকটা না পাল্টে 14 গেলেন? বলবো না, আমি তোমাকে বলছি, আমি তো ওনার ওনার জার্নিটা অনেক অনেক নিচ থেকে করছি, মানে উনি মার খেতেন তখন থেকে করছি। মানে এরা তৃণমূল দল মার, সৌগত দা, সুদীপ দা, সুব্রত মুখার্জি, এরা মার খেত, মানে এই ছবি থেকে আমি তুলছি। সুলতান সিং, রাজপাল সিং মেরে ফাটিয়ে দিত একদম। তা মুখ্যমন্ত্রী হলো তো আমার তো একটা একটা চরিত্র আমি ফলো করছি, চরিত্রটা আমি তো বেশ একটা সাকসেস, একটা জিনিস, একটা বইয়ের মতো জায়গাটা যাচ্ছে। আমি তোমাকে, তুমি বারে বার 14 বলছো, 14 না, 16 সাল গেল, তারপরে যেন কেমন যেন একটু এদিক ওদিক এদিক ওদিক শুরু দেখছি। কিন্তু 21-এ যা হলো ভোট এবং তারপর বা পঞ্চায়েত এসব, সুতরাং আমার এগুলো ভালো লাগে। মানে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে গেছিলেন? হ্যাঁ, পাল্টে গেছিল। কিরকম? দেখো মানে ব্যক্তিগত 16 পর থেকে? আমি তোমাকে বলছি 16-র পর থেকে পাল্টে। কিরকম পাল্টে তোমাকে বলছি, যে আমি এই কথাটা বারবার বলি, যে উনি বাগডোগরা নামলেন আর কুচবিহার ঢুকলেন, গাড়ি করে যেত। সুতপা ওই ঠান্ডার মধ্যে বাগডোগরা নেমেছে আর কুচবিহার ঢুকেছে। আমি একটা 41টা না 40টা ছবিতে পোস্ট করে যাব, সারা রাস্তা লোক ছিল, সারা রাস্তার লোক ছিল। আমি ফটো জার্নালিস্ট, আজকের দিনে তোমরা বলে না মমতাকে কথা বলছো, খুব জোর দিয়ে বলছি, জোর দিয়ে বলছি, এবং যা বলছি সত্যি কথা বলছি। 16 ইলেকশন হলো, 21-এর পর থেকে গিয়ে আমি দেখতে পাচ্ছি পুরো পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে। উনি মানুষের সাথে ডিটাচ হয়ে যাচ্ছে, মানুষ দেখলে উনি রেগে যাচ্ছে। ভেঙে যাচ্ছে? ইয়েস। কেন? দেখো আমি কিভাবে শোনো, এগুলো এরকম ভাবে বলা উচিত না, আমি একটা ইনস্ট্যান্ট দিয়ে এইটুকু, এটা বেশি প্রশ্ন কর। সেটা হচ্ছে ধরো যেখান দিয়ে গাড়ি যেত লোক জড়াতো, কিন্তু একটা একটা মিটিং ছিল, সেখানে আমাদের পৌঁছতে হতো। আমি গাড়ির পঞ্চম ষষ্ঠ, আমার সাথে একটা সরকারি অফিসার থাকতো, আমি ফটোগ্রাফার থাকতাম, তা প্রচুর লোক থাকতো, সেখানে গাড়ি থামতে হতো, তাই তো, সময় দেরি হয়ে যেত। দেরি হয়ে যেত। এই সারাক্ষণ লোক লোক সারাক্ষণ থাকবে, সারাক্ষণ এ করবে, এ করবে, এক করবে। এই যে তুমি এখন দেখো, এই যে একটা দড়ি বাঁধা, দেখবে সারা মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুরে গেলে একটা দড়ি বাঁধা থাকে। ওটা করেছিল আমাদের প্রথম যে ডিরেক্টর সেক্রেটারি বীরেন্দ্র সাহেব। এটা কি তার আগে দড়ি বাঁধা থাকতো? তার আগে দড়ি বাঁধা থাকতো না, তার আগে ওই গাড়ি গেলেই সবাই গাড়ির মধ্যে হুমড়ি খেয়ে পড়তো, সবাই। আচ্ছা, এই যে হুমড়ি খেয়ে পড়া মানুষ আমরাও দেখেছি, হ্যাঁ, এটা কি পরের দিকে কমে এসেছিল? দেখো একটা জিনিস, মানুষের ওই সবসময় দাঁড়িয়ে দেখা এ করা পরে দিকে কমতে তো বাধ্য, কালের নিয়মেই এটা এটা- এটা ওরমভাবে কমতে বাধ্য। আর কমতে বাধ্য মানে হচ্ছে যে পুলিশ, পুলিশ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চিফ মিনিস্টার হয়নি, তারপর চিফ মিনিস্টার হলো, অ্যালাউ হলো, তারপরে তো ধরো এখান থেকে গিয়ে কোলাঘাটে ওনার একটা মিটিং আছে, তা সারা রাস্তা যদি লোককে ওনার মিট করতে হয়, হ্যান্ডশেক করতে হয় আর ধরতে হয়, তাহলে তো কোলাঘাটের মিটিংটা রাতে শুরু হবে, পুলিশকে তো সেই টাইমটা দেখতে হয়, বুঝতে পেরেছো? এবার মানুষের থেকে ডিটাচ শুরু, এটা কিন্তু আমি লক্ষ্য করতাম। তারপরে আমি তোমার একটা কথা বলছি, যে এই যে সভাগুলো, এটা ঘটনা মমতা বললেই তার সভা একদম মানে ফুল প্যাকটাপ ছিল, প্যাকটাপই থাকতো। কেন তোমাকে আমি সত্য কথা বলছি, গরিব মানুষদের জন্য যেসব প্রতিশ্রুতি আহ, উনি দেয়া শুরু করলেন, ছোট ছোট ঘরে দেওয়া শুরু করলেন, এখন আমি দেখতে পাচ্ছি সেসব প্রতিশ্রুতি তদন্ত দেখা যায় অর্ধেক লোক ভুল, অর্ধেক লোক এই। আমি সেটা বলছি না। আমার ছেলে রেসিং সাইকেল চালাচ্ছে, এই যে চালাবে, তা রাজারহাট দিয়ে যাবে, যদি বাড়িতে না ফিরে আসে অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতপা আমি এটা কিছুতেই আমি বুঝাতে পারি না, যে আমার কাছে উনি একটা ওনার ওনার একটা প্রকল্প, তাতে কত মানুষ, মন্ত্রী শান্ত্রী, নিজের লোক এই লোক তারা মেরেছে, আমি এইটা দেখব, না একটা গরিব মানুষের জন্য একটা প্রকল্প করেছে, অনেক গরিব মানুষ পাচ্ছে, আমি সেটা দেখব? তুমি একটা সাংবাদিক, তুমি বলো তো কি কোনটা দেখবে?
তাই না? সেই প্রকল্পগুলো তো এখনো চালাতে হচ্ছে। সেই প্রকল্পগুলো এখনো চলছে, অন্য রকম নাম হলেও সেগুলো চলছে, ভালো। শুভেন্দু তো কাঁচা ছেলে না, হুম। কেন প্রকল্প চালাবে না? ওগুলো তো গরিবদের জন্য প্রকল্প, আর সরকারি টাকার প্রকল্প, ও তো কারোর গ্যাট থেকে দিয়ে দেওয়া হচ্ছে না। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম পরের দিকে কি ওনার বিহেভিয়ার মানে ব্যবহার বা এই ধরনের এইগুলো কি বদলে গেছিল, দেখো মানে আমার বা যেটা, কোনো রকম উন্নাসিকতা? দেখো দেখো তোমরা ওনাকে ভারতবর্ষের আমরা সবাই আলোচনা করলাম, গ্রেট পলিটিশিয়ান, ভোটের ব্যাপারটা উনি খুব ভালো বোঝেন, আমরা নিজেরা কত আলোচনা করেছি। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত ধারণা আজকে বলছি, এটা আমাকে বলে, সেটা হচ্ছে আচ্ছা আমি এটা কথা বুঝতে পারি না আর কি, যে বাবা মা বেঁচে আছে কি আমি শ্রাদ্ধ করি নাকি? তারা চলে গেলেই তো শ্রাদ্ধটা হয়। হ্যাঁ, বলতে পারিনি, আমি গরিব মানুষ, মাস থেকে একটা টাকা পাই, সেই টাকা আমি সংসারে দিই। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে উনি একেবারে ওপর থেকে নিচে অবধি, মানে একটা পায়ের নখ থেকে মাথার চুল অবধি যা যা হবে, যা যা করব, সব উনি নজর দেওয়া শুরু করলো। আমি আমি এখন বলছি, বড় কথা বলি, এইটা একটা মস্ত বড় ব্লান্ডার। একটা মুখ্যমন্ত্রী সবকিছু দেখবেন, সব খেয়াল রাখবেন, এইটা বড় ব্লান্ডার। দেখো সুতপা, তুমিও যেতে সেই সব মিটিংয়ে, আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো মুখ্যমন্ত্রী কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, কোনো ডিজিকে, কোনো সিপিকে কোনো যদি কথা বলে থাকেন, তাদেরকে 1:1 ডেকে এসে বলবেন। আমি সেই শিক্ষা আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছি। আমাকে ওপরের একজন সাংবাদিক এই আব্দুল গনি খান চৌধুরীকে টেনে তোলা হচ্ছে, যখন ও কংগ্রেসের প্রেসিডেন্ট হবে, সেই ছবি তুলেছিলাম, ছাপা হয়েছিল। আমাকে ওপরে সুকরঞ্জন দার কি ধমকানি, যা তা বললে। আমি এসে বিষয় থেকে বললাম, বিষয় বলে কেন থেকে বললো, বিষয় তো ওপরে গিয়ে কি বলেছিল জানো, যা বলার আমাকে বলবে, ওকে কেন বলছে? ওকে তো আমি আশা করেছি ছবি তুলতে গেছে। তা আমি মনে করি একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে তুমি কাজ তাকে দিয়ে করাচ্ছ, তাকে কিন্তু 300 লোকেদের মধ্যে, এসডিও এপি হ্যান্ডেল তাদের মধ্যে, সুতরাং তুমি ভালো জানো এগুলো আমাদের খারাপ লাগতো, এবং সেটা পাবলিক, সেটা লাইভ হচ্ছে। দেখো ভলভো বাসে করে সব অফিসারদের নিয়ে আসছে, এই প্রজেক্টটা খারাপ লাইনে আমি বলছি না, কিন্তু আমার খারাপ লাগতো কিন্তু একটা ডিজি, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে যখন তুমি একটা ভিডিওর কথা, এর কথা শুনে যখন তুমি এই যাইছো। অনেকে আপনাদের প্রশ্ন করে যে তখন তো বলেননি, এখন বলছেন, বলার মতো অবস্থা বা সুযোগ ছিল? দেখো তোমাকে একটা কথা বলছি, বলার মতো অবস্থার কোনো সুযোগ ছিল না, কেউ ছিল না। আমার কথা ছাড়ো, যারা মন্ত্রী ছিল, যারা ওনার কাছে গিয়ে বসতো, যারা চা খাচ্ছে, কফি খাচ্ছে, মুড ভালো দেখে ঢুকে পড়ছে, ঘন্টা পর ঘন্টা আলোচনা করছে, তাদের করছে, তারা কোনোদিন বলেছিল? আমি তো একটা কর্মচারী, সবাই বুঝতে পারছি আমি ওনার কি কি অ্যাডভাইসার, একটা একটা আমাকে টাকাটা সাপোর্ট করতে একটা মিডিয়া অ্যাডভাইসার করে দিতে, আমি ওনার ছবি তুলে যাচ্ছি, আমি ফটোগ্রাফার, আমি কি করে বলবো, বলে আমি কি ওই টাকাটা লুজ করব? একটা কোম্পানির ডিরেক্টর, তার একটা কথা তুমি কি তুমি সেখানে পৌঁছতে পারো, সেখানে কি তুমি বলতে পারো? খবর কাগজ অফিসে কেউ বলেছে ওই সরকারের উপর কথা? এখন যারা ওইসব কথা বলে, বলেছে কোনো দিন? এই যে যারা এত ঘনিষ্ঠরা ছিল, যাদের কথা বলছেন, তারা যা সব আজকে চলে গেল একে একে, আপনি তো শেষের দিন অবধিও ছিলেন যখন সব চলে গেল একে একে, সেই সেই সময়টা মানে কি, মানে দেখো আমি তোমাকে বলছি যে এখন সবাই বলে যে আমি ওখান থেকে চলে গিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছি। দেখো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কি সমালোচনা করছি? আমার যেগুলো খারাপ লেগেছে সেগুলো বলছি। তখন কেন বলেনি এসব? এসব বাজে কথাবার্তা বলে লাভ নেই। হ্যাঁ, তখন বলিনি, আমি গরিব মানুষ, আমার ওই পয়সাটা দরকার ছিল। আমি বলতে চাইছি যারা চলে গেল, এতগুলো তৃণমূল, এতগুলো মন্ত্রী, তাদের সাথে কথা হতো, তারা কেন বলেনি? একই কারণেই বলেনি, পোষা, বলতে পারেনি বলে বাহ, ভয়। আমি একটা কর্মচারী বলিনি বলে আমাকে দালাল টালাল বলে যা ইচ্ছা বলে যাচ্ছে। আর নেতা মন্ত্রী যারা এদিক থেকে এদিক যাচ্ছে, কাল এখানে করছে, পরশু ওখানে থাকছে, তাদেরকে নিয়ে কিছু বলছো না। আমি এগুলো কিভাবে দেখি জানো? একটা সাধারণ কথা, একটা সাজেশন, উনি ওই 16-21 আগে অব্দি শুনেছেন, তারপরে উনি শোনেননি। সেই জন্যই কি এটা হলো মনে হয়?
নিশ্চয়ই এই পতনটা? নিশ্চয়ই। দেখো, সংবিধানে ভোটের এই অনুযায়ী সেটা হচ্ছে যে এক দল যাবে, এক দল হারবে। কেউ 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 বলতে পারে না যে আমরা ছিল, আমরা সিপিএম 35 বছর তো চলে যেতে হয়েছিল। উনি আন্দোলন করেছেন, ওনা আন্দোলন না, মানুষ তো চেয়েছিল। মানুষের কিন্তু একটাই পাওয়ার, 5 বছর অন্তর তার একটা ক্ষমতা, কোথাও গিয়ে টিপে দেওয়া। সেই মানুষটা এখন তোমরা মেশিনে অনেক গন্ডগোল ছিল, ভোটাররা অনেক এই ছিল, ওখানে শেয়ার করে এই করে দিল, আমি এসব প্রশ্নে যাচ্ছি। আমি জানি আমার বাবা আমার মার একটাই ক্ষমতা, মনের মধ্যে পুষে রাখবে পুষে রাখবে পুষে রাখবে পুষে রাখবে, ঠাক করে কেটে দেবে। কি করে গেল সিপিএম, তুমি তো সেগুলো জানো। কি করে গেল টিএমসি, সবই কি মেশিনের গন্ডগোল? কে বলেছে আচ্ছা, মেশিনের এবারে গন্ডগোল? এই পালাবদল প্রসঙ্গেই চলে আসি, লাস্টে একদম লাস্টের দিকে চলে আসছি। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকেও তো কাছ থেকে দেখেছেন, তার কারণ হচ্ছে যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ ছিলেন, আর আপনি সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। এই শুভেন্দু অধিকারী তিনি যখন ছিলেন, তারপর সেখান থেকে বেরিয়ে গেলেন, এই চ্যাপ্টারটাও তো দেখেছেন সামনে থেকে। কি মনে হয় যে শুভেন্দুকে এইভাবে চলে যেতে দেওয়াটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের অন্যতম কারণ? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা বলতে গেলে আমি শিশিরদার কথা বলি। আমি শিশিরদাকে শিশিরদা বলতাম। এটা আমার বারবার সুমনদা কেন চলে আসে তোমাকে বলি, যে এই কাজের জায়গাগুলো আমাকে সুমনদা দিয়েছিল। এই শিশিরদার বাড়িতে গিয়ে আমি তো দেখেছি ওদের দিব্যেন্দু শুভেন্দু হ্যান ত্যান সবাইকে আনছি, সবাইকে দেখি। আর এটা তোমাকে বলছি যে শুভেন্দু তো তৃণমূল দলই ছিল। আমি তো শুভেন্দু অধিকারকে, এখনকার মুখ্যমন্ত্রী, একে তো চিনি নন্দীগ্রাম থেকে। কেন, নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে যা কিছু করতে যা যেতেন, তখন তো উনি শুভেন্দুকে ডেকে নিতেন। আমি তো আনন্দবাজারে ছিলাম, আমি তো শুভেন্দুকে তখন দেখতাম ফর্সা রোগা টুকটুকে আর কি, কিন্তু যা বলতেন প্রত্যেকটা কাজ, কাজ ছাড়াও উনি কিন্তু আরো বেশি অ্যাডভান্স কাজ করে রাখতেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে আন্দোলনে যে উনি কিছুই করেননি বলছি না, কিন্তু নন্দীগ্রাম আন্দোলন যদি বেঁচে থাকে, ঠিক মতো থাকে, তার নাম কিন্তু শুভেন্দু অধিকারী। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করলে হবে না। আমরা জানতাম, কারণ আমরা সাংবাদিক ছিলাম। দিনের পর দিন মাটি কামড়ে ওই অবস্থা, ওই সিপিএম এর ওই অবস্থা, গন্ডগোলে কি করে পালিয়ে, কি করে গ্রামে গিয়ে সংগঠন করে কি করে করতে হবে, শুভেন্দু অধিকারী করতো। আচ্ছা, তোমার একটা কথা বলছি, এই দল যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলো, তখন শুভেন্দু কি ছিল, আমাদের মন্ত্রী ছিল তো? হ্যাঁ, অনেকগুলো দপ্তর সামলেছে। অনেকগুলো দপ্তর সামলে। শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পশ্চিমবাংলা মানুষের কাছে যদি একটা মুখ হয়, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। মমতা জানতেন না? মমতা জানতেন তো। আমি তো দিনের পর দিন এইগুলো দেখেছি। যখন মন্ত্রীও যখন গেল 11, 12, 13, 14 দেখেছি, তারপর আমি যাই না ও কোন সালে বিজেপি চলে গেল। আমি তোমাকে বলছি, ও যুব এ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উঠলে তার কারিশমা, হাজার হাজার লোকজন যেভাবে এ করতো, তা শুভেন্দু উঠলে সেই একই জিনিস করতো, একই জিনিস করতো। এটা কিন্তু দেখতাম, ভালো লাগতো, খুব ভালো লাগতো যে মমতা ছাড়া স্টেজে যারা বসে আছে তাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী যখন বলতে যাচ্ছে, তখন কিন্তু মানুষের অর্ধেক মানুষ কিন্তু হই হই করছে। এবার তোমরা, আমি জানি একটু পরে তোমার প্রশ্ন আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো আমরা এটা ভালো জানি ভারতবর্ষের রাজনীতিতে একটা পারিবারিক তন্ত্র কিভাবে আসে। গান্ধী ফ্যামিলি দেখেছি, এ ফ্যামিলি, সব আমরা জানি, এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেটা মনে হয়, তোমাকে আমি সত্যি কথা বলছি, অভিষেককে দিদিমণি বড্ড বেশি ওদের তাড়াহুড়ো করে একটা জায়গায় এ করেছে। কেন বলছি তোমাকে, তুমি এটা ভালো জানো যে অভিষেকের এই যে কথাবার্তা, ওর অ্যাটিটিউড, ও কেমন, ওর এরম থাকে ওরম থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেকের কোনো দোষ দেখি। আমার ছেলে, আমি যদি একটু একটু চড়া গড়ায় কথা বলতে যাই,
তা আমার ছেলে শুনবো আসতো। তা আমি আমার বাবাকে দেখতাম চড়া গলায় কথা বলতে, আমিও কথা বলতে, তো সেটাই থাকবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আন্দোলনের মধ্যে দিয়ে এসছে সেই আন্দোলনে ওরমই করতে হবে নাকি? ওরমভাবে আট পরে শাড়ি করে ওরমই করতে হবে নাকি? পায়ে চটি করে ছুটতে হবে নাকি? সে জুতো পরতে পারবে না? অদ্ভুত ব্যাপার তো। না সে তো তা গেল, সে তো অভিষেকের মতো করে করেছেন, ঠিক আছে। তার একটা প্ল্যাটফর্ম তৈরিও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা স্ট্রাচারের মানুষ, তাকে দেখে সে বড় হয়েছে। কিন্তু আমার কথা হলো যে অভিষেকের জন্য শুভেন্দুকে চলে যেতে হচ্ছে কেন, এই জায়গাটা আমি ধরতে চাইছি। দেখো তোমাকে আজকে বলছি, শুভেন্দু অধিকারী চলে না গেলে হ্যাঁ হয়তো বিজেপি জিততে পারতো কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে, কারণ শুভেন্দু অধিকারী যেভাবে গত দেখো 5 তোমাকে বছর বলছি, আমাদের দৌড়েছে। এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন গেলেন, কখনো যদি সেরকম কোনো কথা হয় বা এ হয় সবাই তো বলে সাক্ষাৎকার, অভিষেক, তাহলে হয়তো দেখবো। কিন্তু অভিষেকের কারণে। আম জনতা, আমরা যারা সাংবাদিক, তুমিও সাংবাদিক, আমরা বলে থাকি বা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি চলে গেলেন। তো তাই তো, যে রাজনীতি করে, যে রাজনীতির 1 নম্বর না হলেও 2 নম্বরের জায়গা স্টল হোল্ড করে আছে, সেখানে তুমি যদি জোর জবরদস্তি করে আর একটা লোককে যদি ঢুকিয়ে তাকে প্রজেক্ট করো, আমি দেখতে পাচ্ছি যুব প্রেসিডেন্ট শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, আবার মাঝখান থেকে যুবা চলে এলো। যুবাটা আবার কি? যুবাটা হচ্ছে অভিষেক। অভিষেক তা এই যে যুব, যুবা, এই যে ছোট 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 পকেট করা, তার মানে আমার আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত বড় একটা জায়গা, সেই জায়গাটা যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তা এটা তো ঠিক না। আমি সেই জন্য তোকে বারবার আগে বলছি, বারবার বলছি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড করে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাজনীতির ওই জায়গা থেকেই কিন্তু কিন্তু সাধারণ মানুষের মধ্যে বলিয়ে কইয়ে মানে ভাবে সেই জায়গাটা দখল করে তাকে চলে যেতে হবে। মানে বিজেপি না পেরে সে অন্য এইগুলো জায়গায় যেতে পারে। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ওরকম মানের পলিটিশিয়ানের জন্য ব্লান্ডার মনে হয়। দেখো, এই যে ব্ল্যান্ডার কথাটা, এটা আমাদের সবকিছু একটা ইতিহাস বলে তো। কিন্তু আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্টির এই যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে, তুমি আমাকে বলো তো, ওনার কাছে ডেকে ডেকে ওনার সাথে কপ্টারে ট্যুর করছে, ওনার সাথে গাড়িতে ট্যুর করছে, এ করছে, আমরা কোথায়? তুমিও তো ছিলে। সেই ছেলে মেয়েগুলো এত 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 উল্টো দিকে গিয়ে কথা বলছে কেন? ওনার তার দায়িত্ব নেই? তোমরা অভিষেক দায়িত্ব, এ দায়িত্ব, ওই দায়িত্ব, ও কেন দায়িত্ব না? আমি তোমাকে একটা আজকে কথা বলছি, এই তৃণমূল দলের আজকে যা অবস্থা, যা কিছু হয়েছে, তার পুরো দায়িত্ব আমি তোমাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি, তুমিও জানো, তুমি সাংবাদিক, তুমিও জানো, আমিও জানি। উনি কাউকে যখন দিচ্ছেন দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। উনি এটা দেখছেন না যে ওকে দিলে আরো 4 জন বসে আছে। একটা মা যখন 4 জন ছেলেকে খেতে দেয়, তখন কিভাবে খেতে দেয়? মা কি একটা ছেলেকে নিয়ে গিয়ে মাংস খায় আর ওদেরকে ওদেরকে শাকসবজি খায়? সমানভাবে। তার মধ্যে থেকে যে ছেলেটা মা দেখে যে এই ছেলেটা খুব বেশি, তাকে একটু আদর যত্ন করে তাকে আরো বড় করে, তাতে মা বেঁচে থাকে। আমাদের এখানে সেসব কোনো সিস্টেম নেই। একটা ইডিওলজি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, নকশাল, একটা সামনে কিছু একটা ইডিওলজি আছে। আমাদের এখানে কি এই তৃণমূল পার্টির একটা ইডিওলজি বলো তো? দেখো, আমি তোমাকে বলছি, এটা খারাপ না, মানুষের চোখে চটি আট পেরে এগুলো খারাপ না, এগুলো দেখতে ভালো লাগে। কিন্তু আমি যখন একটা জায়গায় রিচ করব, তখন কিন্তু আমাকে দেখতে হবে যে আমি 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 এই রাজত্বটা কি করে, সাম্রাজ্যটা কি করে ধরে রাখবো। ধরে রাখতে পেরেছেন? পারেননি কেন? আমার মুখ দিয়ে কেন আজকে এইসব কথাগুলো বেরোচ্ছে? বেরোনো তো উচিত না। কেন বেরোচ্ছে? প্রতিটা লোকের, প্রতিটা মন্ত্রীর আমি লিখে দিচ্ছি, এখনো যারা পড়ে আছেন তাদের রাগ আছে, আমি এদের নাম বলছি না। এখনো যারা ওখানে পড়ে আছেন কালীঘাটে তৃণমূল, তুমি তাদের বলছো, আমি নাম বলছি না, তারা জানে ভালো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণ বিশ্বাসের ভেতর রাখা এর কোনো ঠিক নেই। তুমি জানো না এটা? তুমি একটা রাজনৈতিক সংবাদদাতা। কিভাবে করেছে কংগ্রেস? আচ্ছা, কংগ্রেসের সাথে এইগুলো হচ্ছে কেন? তারা 4 বার ভাবছে কেন? রেড়ে রেড়ে করে রেড়ে উঠছে কেন? নাওনি তো তুমি। রাহুলের একটা ছবি তুলেছিলাম বলে আমার তো 12টা বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, একটু শুনি এটা।
ও আর সব বলো না আর কি। ইন্ডিয়া ইন্ডিয়া প্রথম রাহুল প্রথম ইন্ডিয়া ওখানে ওই ওই ওইটা না আর কি, আর বলো না। দিল্লিতে গেছে, আমি শুনলাম যে আজকে কাল সকালে দুপুরের দিকে রাহুল সোনিয়ার সাথে মিট করতে যাবে, কিন্তু এই ছবি কেউ তুলতে পারবে না, রাহুলের ওখান থেকে বারণ করা আছে। তুমি তো জানো আমি আর বাঙালি, আমি তো সারি আর আনন্দবাজার থেকে ট্রেনে, আর তুমি তো তোমাকে বলে দিয়ে যে প্রভাকরণ সারা ভারতবর্ষে প্রথম ইন্টারভিউ আমাদের সুমন চট্টোপাধ্যায় নিয়েছিল, তো তার চেলা। তো আমি বীরেন্দ্র সাহেবকে বললাম, বীরেন্দ্র সাহেব এই রাহুল গান্ধীর বাড়িতে একজন, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, একটু কি নামটা আমি ভুলে যাচ্ছি, এই সিকিউরিটি এখনো আছে? বলে ও নেই, কিন্তু কেন, কি চাই? হ্যাঁ একটু বলে দেবেন, আমি একটু ছবি তুলো। अरे उसमें कोई आदमी नहीं जाएगा, आपके ऐसे क्या कीजिएगा, है ना, थोड़ा देखिए ना, एक आदमी को जो है हम बात करेगा। তাহলে আমি গিয়ে সকালবেলা আমি চলে গেলাম কার্ড মার্ড নিয়ে, আমি গিয়ে ওদেরকে বোঝালাম, সকালবেলা, সেদিন দুপুরবেলা যাবে, আমি বোঝালাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে একটা বিরাট বই করছি, কাজ করছি, আমার কাছে রাহুল আর সোনিয়া আর মমতা এই ছবিটা নেই, আর সব আছে, এটা হলেই কমপ্লিট হয়ে যাবে, আমার 2 সেকেন্ড লাগবে, হ্যাঁ আমি দূর থেকে একটা ছবি তুলব। আমি জানি না, এক একটা অফিসার তো ভালো থাকে, আমাকে দেখে হোক যাই হোক, ওরা এরকম একটা ফর্ম দিয়ে লিখে টিকে দিয়ে ওরা আমাকে পারমিশন দিল, বললো এই গেট দিয়ে এসো না, এখানে সব রিপোর্টার ফটোগ্রাফার যাবে, তুমি অন্য গেট দিয়ে আসবে, তোমার সব বলা থাকবে। খুব আনন্দ। তা আমি যথা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে আমি চলে গেছিলাম। তুমি জানো যে চলে গেছিলাম, ওরা আমাকে এসপিজি সেই রুমে বসিয়ে, আমি দেখতে পাচ্ছি যে মমতা একটা বড় একটা হলুদের গোলাপ নিয়ে আস্তে 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 অনেকটা রাস্তা, সোনিয়ার বাড়িতে ঢুকতে গেলে একদম বেড মানে হেঁটে যেতে হয়। অনেকটা হেঁটে যেতে হয়, সব সিসিটিভি ক্যামেরা মনে ওর গাড়ি টাড়ি কিচ্ছু না, তারপরে গাড়ি বলতে হবে, হেঁটে হেঁটে আসছে। বাহ, এই ছবিটাই তুলবো, মনে মনে খুব আনন্দ। তা तो আমাকে एसपी साहब, हाँ आइए ममता जी आ रहे हो, हम थोड़ा जाएगा उसको, थोड़ा যাই, क्या আমি সাইড করে দাঁড়িয়েছিলাম। তুমি জানো যে মমতা এসে আমাকে দেখে ভূত দেখার মতো, এই তুই কি ব্যাপার এখানে, কাউকে ঢুকতে দেয়নি, আমার এখানে একটা জানাশোনা ছিল, একটা ছবি তুলবো। তুমি জানো আমার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনে সাট করে দরজাটা খুলে, ঠিক এইরকম তোমার মতো দরজাটা খুলে সোনিয়া গান্ধী বেরিয়ে এলো। তখন তো আমি ডাকাত, চিচকে চোর না। মমতা একদম সোনিয়া গান্ধী থেকে ফুল থেকে আরম্ভ করে এ থেকে আরম্ভ করে ওই ছোট্ট বারান্দার মধ্যে আমি তো ছবি তুলছি, একদম কেউ নেই, ওদের নিজস্ব ফটোগ্রাফারও নেই, একদম রাজা। তুই জানো এইসব কাজ করতে পারলে আমার তো মন একদম এ হয়ে যেত, প্রেস ফটোগ্রাফার। তা আমি গিয়ে এবার আমি ওদেরকে হ্যাঁ থ্যাংক ইউ হো গিয়া দা, চলে আসছি, ওরা ঘরে ঢুকে গেল সোনিয়া আর মমতা। আমাকে এসপিজি বলছে, अरे कहाँ जाता है, क्यों, अरे अंदर में राहुल है। আমি বললাম যে রাহুল है, हाँ थोड़ा बोला ही है, अरे अभी मीटिंग खत्म होने दो, बैठो बैठो, क्या है बैठो ना। জামাই আদরের মতো আমি ওই ওই রুমটাতে, সোনিয়া গান্ধীর পাশে যে এসপিজি রুমটাতে বসে থাকলাম। মিটিং শেষ হলো, ততক্ষণে এসপিজি ওদের ওদের এর এআরসিসির হয়ে কাজ করে একটা ফটোগ্রাফারকে বলেছে, সে চলে এসছে ছোট্ট দরজায় তোমার এর মধ্যে, সেখান থেকে মমতা বেরোচ্ছে, তার পেছনে পেছনে সোনিয়া। এই তোরা এখন আছিস, আর একটা ছেলেকে দেখছি, বুঝতে পারছি না কে। হ্যাঁ দিদি ওই একটু বাইরে বেরিয়ে ছবি আঁকতে। আমি রাহুল বেরোচ্ছে না, মমতা আবার ফাট করে ঘরে ঢুকে গেল, আমি শুনতে পাই রাহুল রাহুল করতে করতে ঢুকে গেল, আবার রাহুলকে নিয়ে এলো, রাহুল মমতা মমতা রাহুল মমতা সোনিয়া ছবি তুললাম, গাড়িতে উঠে গেল, গাড়ি বলানো হলো, সেই ছবিও তুললাম, চলে এলাম। বাইরে তো শয়ে শয়ে প্রেস, আমি তো মাথা মাথা নিচু টিচু করে ওখানে প্রেস কনফারেন্স মমতা করে প্রেস ক্লাবে গেল, তখন হচ্ছে গৌতম লাহিড়ী তোমারে। তা প্রেস ক্লাবে আমি আর বীরেন্দ্র সাহেব ডিরেক্টর সিকিউরিটি কফি খাচ্ছি, তো ওখানে
আমাদের হঠাৎ করে আমাদের স্বরূপ এসে বললো যে অসুবিধা তোমাকে দিদি রাখছি। আমি প্রেস কনফারেন্সে যাইনি, আমি তো ছবি একটা যা তোলার তুলেই ফেলেছি। আমি যেতেই পেছন থেকে যত প্রেস সামনে ছিল সবাই ওই খিচায়, ওই খিচায়, ওই ও দাদা খিচায়। তা মমতা আমাকে বললো যে তুই একটু এমনভাবে ব্যবস্থা কর যাতে সবাই ছবিটা পেয়ে যায়। ওনার অনুমতি। তা আমি ওখানে বসে ওদের কয়েকজনকে ছবিটা দিলাম, আর কলকাতার কয়েকজনকে ছবি দিলাম, এমনকি টিভিতেও যাদের যাদের আছে সবাইকে, যেমন আমি করতাম। ঘটনাটা শেষ, প্রেস ক্লাবে বসে আছি একটু নিজেদের মধ্যে, বেশ আমি রয়েছি, জয়ন্ত ঘোষাল রয়েছি, কিংসুক মানে এই সবাই কাছে যাচ্ছে ভাড়া করে। 10:40 নাগাদ ফোন, প্রিন্সিপাল সেক্রেটারি, এই অশোক তুমি কি করেছো? আমি কি শুনতে পাচ্ছি না, বাইরে এলাম। এই তুমি ওই রাহুলের ছবি সব কাগজকে দিয়ে দিয়েছো? আমাকে তো বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন দিয়ে দিতে। তোমায় বলেছে? হ্যাঁ আমাকে বললো ছবিগুলো দিয়ে দিতে। ও না আমি জানি না, তুমি এক কাজ করো, কালকে সকালে গিয়ে তুমি মমতার সাথে এই বিষয়ে কথা বলে নিও, উনি তোমার উপর রেগে ফায়ার। বুঝতে পারলাম। খেয়ে দিয়ে আমরা সব বঙ্গভবনে উঠতাম, চলে এলাম। তারপরের দিন আমি জানি আমার বেরিয়ে আসার কথা, আমি তো আগে আগে চলাম, দেখি ডেরেক, অভিষেক, জয়ন্ত ঘোষাল দাঁড়িয়ে আছে। তো ওই ছোট্ট একটা জায়গার মতো, ওনার তো জানো হাঁটার উপাস কিরকম ঘুরছে, আর আমি বারবার দিদি পাত্তা দিচ্ছি। আমি বলবো যে আমাকে তো বললে দিয়ে দিতে, আবার বলছি দিদি পাত্তা দিচ্ছি। থার্ড বারবার এখন দাঁড়িয়ে আছে, বলতে হলো না, ফাট করে এসো, একদম তুমি দিল্লি আসবে না এবার থেকে। কেন, আমি কি করেছি? রাহুল সোনিয়ার ছবি কেন তুমি কাগজে দিয়েছো? তুমি তো বললে। আমি তো প্রেস ক্লাবে বীরেন্দ্র সাহেবের সাথে কফি খাচ্ছিলাম, আমাকে স্বরূপ ডাকলো, তো আমি পেছনে গেলাম, তুমি আমাকে বললো সবাইকে ছবি দিয়ে দাও। আমি বলেছিলাম কে রাহুল, কে রাহুল, কে সোনিয়া গান্ধী? আজকে বলছি শুধুমা তোমার কাছে। আমাকে দূর থেকে আমি দেখছি ডেরেক, জয়ন্ত এর ইশারা করছে, চুপ করে যাও। আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা দুটো, আমি তো পয়েন্ট ওয়ার্ড কথা বলতাম, আমি আরো রেগে যেতাম। এই জন্য নবান্ন তো আমাকে বলতো আর কি, তুমি বড্ড রাগিয়ে। আমি কিন্তু ঠিক কথা বলছি, তুমি বললে বলে ছবি দিলাম। ঘটনাটা শেষ করছেন, উনি চলে গেলেন। আমি তারপর ওখান থেকে তোষণার বাড়ি যাই, কথাটা বলে পরের দিন বলে এটাও তো আমার একটা কাজই ছিল, ছেড়ে দাও, সেদিন আর ফিরিনি। আমি তোমাকে বলছি, এটা পরে আমাকে জয়ন্ত ঘোষাল বলেছিল, বোধহয় প্রণব মুখার্জি হচ্ছে তখন হচ্ছে রাষ্ট্রপতি, মানে অন্য কারোর সন্ধ্যবাদা না, ছবি দিলে উনি পরে ভেবেছে যে এই যে আমি গেছি, রাহুল কি এমন ব্যাপার, সিএমও থেকে একটা ফটোগ্রাফার রাহুলের সাথে আমার ছবি তুলছে, ইগো ক্লাস। তুমি এটা কথাটা বোঝার চেষ্টা করো। উনি পরে এটাকে মাথায় ভেবেছেন, যখন আমাকে ছবি দিতে বলেছেন তখন কিন্তু এটা ভাবেননি, উনি পরে এটা ভেবেছেন, ভেবে এবার ওনার দোষটা উনি না দেখে আমার উপর সব দোষটা দিলেন, যেন আমি সবাইকে ছবি দিয়েছি। আমি ছবি দিয়েছি, উনি তো আমাকে চোর চোর বলতেন, যে তুই ছবি বিক্রি করে লক্ষ লাখ টাকা পেতাম, তুমি জানতে না? তুমি বলতে না অসুবিধা আমাকে যে একটা ছবি দাও, আমি টাকা পেতাম, আমি চুপ করে থাকতাম। হ্যাঁ আমি আজকে বলছি আমি চুপ করে থাকতাম, তার একটি কারণ, যে আমি ওখান থেকে একটা পয়সা পেতাম, সেই টাকাটা আমার সংসারে কাজে লাগতো। আজকে আমি কোথাও নেই, তুমি ডুবেছো, ডুবিয়ে গেছো, আমি অনেক টাকা তোমার ওখান থেকে পাই, আমি সে টাকা বলতে বাধ্য নই। তারা তোমার মুড বুঝে বিল সই করায়নি, যায়নি, ক্যামেরা কিনেছি, ক্যামেরার টাকা দাওনি, আমি চুপ করে আছি। আমি সাধারণ মানুষ, আমার বাড়ি খুঁজলে বা পাশে খাল খুঁজলে কিন্তু 5 কোটি টাকা বেরোবে না। তোমার যারা নেতা, তোমাকে যারা দিদি দিদি করে যারা মাথায় করেছে, তারা আজকে সুটকেস করলে পাট খেতে ফেতে তাদের 3 কোটি টাকা বেরোবে। আমাকে তুমি 1 কোটি টাকা দিয়ে দিলে আমি রাতেই মারা যাব। যাই হোক, এগুলো তো একটা পার্সোনাল ক্ষোভের জায়গা আছে, বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ,
এখানেই শেষ করব আজকে এটাই বলে যে অশোক মজুমদার যে দীর্ঘ মানে কয়েক দশক ধরে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই অজেনা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকে তার সাথে আছেন এবং সত্যি তার সাথে দীর্ঘদিন থাকার নানা অভিজ্ঞতা তার ঝুলিতে, কিন্তু শেষমেশ হয়তো এসে কিছু ক্ষোভও থেকে যায় মানুষের মধ্যে। এমন কিছু ঘটনা আছে যেখান থেকে তার মধ্যে অনেক ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখতে পেলাম। তবে একটা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কথা তিনি বললেন, যেটা অনেক পলিটিশিয়ানও সাহস করে বলতে পারে না, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই যে অবস্থা, এই যে তার পতন, এই যে তার পরাজয়, তার জন্য তিনি নিজেই দায়ী। অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন, কিন্তু তিনি বলছেন, কারণ তার মতো এত কাছ থেকে এত দীর্ঘদিন ধরে বোধহয় খুব কম মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, তিনি কিন্তু আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন, এই পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। যাই হোক, দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম অশোকদার সাথে। অশোকদা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। হয়তো আরও অনেক কথা থেকে গেল, সেগুলো ভবিষ্যতে কোনোদিন হতে পারে। নিশ্চয়ই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটা প্লিজ দেখবেন।